আসসালামু আলাইকুম। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের ফিজিক্সের অনশট ক্লাসে। সো বেসিক যে ক্লাসগুলো থাকতো আমাদের, ওইখানে আমরা একটা কনসেপ্টের উপরে অনেক সময় দিয়ে আলোচনা করতাম, অনেক ডেপথে গিয়ে সেটা সম্পর্কে বিস্তারিত জানতাম। আর অনশট ক্লাসগুলোতে হচ্ছে যে মানে জাস্ট আমরা কি কি টপিকগুলো পড়ছি এবং সেই টপিকগুলো জাস্ট একটু ওভারভিউ করে যাব এবং বেশ কিছু এক্সাম্পল সলভ করব, বা ধরো দু একটি একটু ট্রিকি ম্যাথ থাকবে এবং কিভাবে কিভাবে আমরা টাইম সেভ করতে পারি বা লাইন গ্যাপ দিতে পারি, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসলে অনশট ভিডিওগুলো তৈরি করা হয়। সো তুমি যদি এই অনশট ক্লাসগুলোর পাশাপাশি যদি আরো বেশি প্র্যাকটিস করতে চাও, তাহলে আমাদের একটা বই আছে যেটা হচ্ছে সায়েন্স ভার্স ফিজিক্স। এই বইটার বর্তমান মূল্য হচ্ছে তোমার 270 টাকা, ঠিক আছে? এবং ডেলিভারি চার্জ সহ তুমি 320 টাকা নিতে পারবা। সারা বাংলাদেশে তুমি ক্যাশ অন ডেলিভারি সুবিধা পেয়ে থাকবা এবং হোম ডেলিভারি তো অবশ্যই দিবে। তো আমি তোমাদেরকে যে বইটা দেখাই, এই যে আমার হাতে আছে, দেখো, যে এই যে এটা হচ্ছে বই। সো এখানে তুমি ব্যাখ্যা সহ এমসিকিউ, বোর্ড কোশ্চেন সলভ এবং টাইপ ভিত্তিক ম্যাথ সবই পাবে, ঠিক আছে? এবং যে জিনিসটা নিয়ে তোমাদের ভয় সবার, গ্রাফ। সো গ্রাফের ম্যাথ কিন্তু এখানে খুব সুন্দর করে সাজানো আছে, যে কোন গ্রাফের ম্যাথ কি রকমের হবে, এবং অনেক অ্যাডভান্স গ্রাফও দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, সো এগুলো হচ্ছে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো বা একটু গুছিয়ে নিতে চাচ্ছ, বা যারা বেসিক কনসেপ্ট এখনো ক্লিয়ার না, এই বইগুলো তাদের জন্য খুবই খুবই উপকারী বই, এবং তুমি আমাদের বইয়ের রিভিউ গুলো দেখলেও বুঝতে পারবা। আচ্ছা, সো আসো আমরা আলোচনা শুরু করে দেই। সো আমি তোমাদের এই লেকচারটাও টাইপ ভিত্তিক করে সাজানো আছে। আমার বই যেরকম সাজানো, আমি এখানে সেরকম ভাবে তোমাদের জন্য সাজিয়ে নিয়ে আসছি। তো দেখো, আমাদের টাইপ ওয়ানে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে গতির সাধারণ সূত্র সংক্রান্ত সমস্যা। সো গতিবিদ্যার এই পার্টটা, মানে আমরা বলি গতিবিদ্যা, এবং তোমাদের বইয়ে লেখা হচ্ছে গতি। এর কারণটা হচ্ছে যে তোমরা যখন এইচএসসি তে যখন পড়বা, ঠিক আছে, যখন তোমরা এইখানে যখন পড়বা এই ক্লাসে, সেইখানে গেলে দেখবা এটা হচ্ছে আমাদের কি লেখা, গতিবিদ্যা। গতিবিদ্যা, ঠিক আছে? আচ্ছা, এই জন্য মাঝে মাঝে হয়তো গতির পরিবর্তে গতিবিদ্যা বলতে পারি। সো তোমরা বুঝে নেবা গতিবিদ্যা বলতে আসলে আমরা আমি এই চ্যাপ্টারটাকে মিন করতেছি। তো গতির যে সাধারণ সূত্রগুলো আমাদের এখানে সুন্দর করে লেখা আছে, প্রত্যেকটা শুধু দেখো, এই সূত্রগুলো কি আমাদের একেবারে বেসিক ফর্ম থেকে লেখা আছে। প্রথম হচ্ছে ভাইয়া, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তোমার ধরো যে এটা তুমি কখন ইউজ করবো, রাইট? আমরা এটা আসলে বুঝি না যে কোন সূত্র কখন ইউজ করব। তো এটা আমি তখনই ইউজ করব, ধরো যে তোমার কোনো কিছুর, মানে ধরো যে তোমার স্মরণ দেওয়া নাই। কি ধরনের ভাই, আমার এইখানে স্মরণ দেওয়া নাই, স্মরণ নেই। স্মরণ মানে নেই বলতে স্মরণ দেওয়া নাই কোশ্চেনের ভিতরে, বাট তোমাকে এইখানে যে প্যারামিটার গুলো দেওয়া আছে, প্যারামিটারকে এইখানে ভাইয়া তোমার কাছে দেখো শেষ বেগ, আদি বেগ এবং ত্বরণ এবং সময় দেওয়া আছে, বা ধরো যে কোনো একটা জিনিস মিসিং আছে, কোনো একটা প্যারামিটার। সো সেই ক্ষেত্রে আমরা এইটা ইউজ করে থাকি। আর ধরো যে তোমার কাছে বেগ, ত্বরণ, সময় দেওয়া আছে, বা স্মরণ বের করতে বলা হয়েছে, বা স্মরণ দেওয়া আছে, ত্বরণ বা বেগ বের করতে বলা হয়েছে, বা টাইম বের করতে বলা হয়েছে, স্মরণটা গিভেন, তখন আমরা এই ফর্মেটে ইউজ করব। এবং এটা হচ্ছে কখন, যখন ধরো টাইমটা দেওয়া নাই। এখানে কি আছে দেখো তো ভাইয়া, টাইম দেওয়া নাই মানে সময় উল্লেখ নাই, সময় নেই। তো সময় যখন দেওয়া থাকবে না, তখন আমরা এইটা ইউজ করব। কিসের জন্য? আমাদের যে আননোন প্যারামিটার গুলো থাকবে, যেমন ধরো যে শেষ বেগ, ত্বরণ বা স্মরণ, বা যে কোনো একটা নোন প্যারামিটার যেগুলো আমরা জানি বা আমাকে কোনটা বের করতে বলা হয়েছে, তার উপর ডিপেন্ড করে আমরা সেই এখান থেকে সূত্রগুলো ইউজ করব। আচ্ছা, তারপরে এইটা ভাইয়া একেবারে ইউনিভার্সাল কথাবার্তা, এটা হচ্ছে কি আমাদের সমবেগের ক্ষেত্রে, ঠিক আছে? সমবেগ, সমবেগ মানে কি, আমাদের এ যখন মিসিং থাকবে, সমবেগের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের ত্বরণ হয় 0, ঠিক আছে? আর এদের শর্টকাট সূত্র আমরা সব জায়গায় ইউজ করতে পারবো। এবং এইখানে দেখো কোন প্যারামিটারকে কি বলা হয় সেগুলো আমার এখানে দেওয়া আছে, যদিও এইটা আমার এইখানে লাগবে না, এটা আমাদের লাগবে অন্য ক্ষেত্রে, জাস্ট এখানে দেওয়া আছে, দেখে নাও। সো ইউটা হচ্ছে আমাদের আদিবেগ। এটাকে তুমি ইউ না বলে তুমি এটাকে দিছে যে ইয়া বললেও হইতো, যে ধরো যে এটাকে তুমি বি নট বললেও হইতো। সো আমি যদি কোনো জায়গায় যদি বি নট ইউজ করি, সো তুমি এটাকে আদিবেগ বলেই বুঝবা। আর শেষ বেটা হচ্ছে বি, ত্বরণ হচ্ছে এ, টি সময়, আর এস স্মরণ, আর এইচ আমাদের অতিক্রান্ত দূরত্ব। যদিও এই জিনিসটা আমাদের এখানে লাগবে না, এটা আমাদের ওই উপরের দিকে নিক্ষিপ্ত বা পতনশীল বস্তুর ক্ষেত্রে দরকার হবে। আচ্ছা, সো এই হচ্ছে মোটামুটি এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো কাজে লাগবে সেইগুলো। এবং ম্যাথ করতে করতে আমরা আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে ম্যাথটা আমাদের সেটা হচ্ছে যে 60 কিলোমিটার পার আওয়ার বেগে দাবিত একটি গাড়ির ড্রাইভার হঠাৎ
গাড়ির 50 মিটার, গাড়ির সামনে 50 মিটার দূরে দণ্ডায়মান এক ব্যক্তিকে দেখতে পায়। দুর্ঘটনা এড়ানোর জন্য দণ্ডায়মান ব্যক্তির 1 মিটার আগে গাড়ি থামাতে চাইলে ড্রাইভারকে কত মন্দন ব্রেক করতে হবে। আচ্ছা, তো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি আমরা যে আসলে আমাদের কি বলছে এখানে। দেখো, ধরা যাক যে এইটা রাস্তা আমাদের, এটা রাস্তা। এখন এই রাস্তাটার উপরে একটা আমাদের গতিশীল আছে। দেখো এটা কি বাঁকা হয়েছে, ওকে, সো এবার আই থিংক ঠিক আছে, ওকে। সো এই রাস্তার উপরে ধরো একটা গাড়ি আমাদের গতিশীল আছে। ধরা যাক যে এইটা আমাদের একটা গাড়ি, ঠিক আছে, এটা একটা গাড়ি আমাদের, এটা ধরো যে কোন একটা গাড়ি আর কি, হ্যাঁ, নতুন গাড়ি আর কি, নতুন মডেলের গাড়ি। যদি এই গাড়ি এখন রাস্তায় চলাচল করে না, বাট ধরো যে তোমরা মানে আশা করো কোন একটা সময় চলবে গাড়িটা রাস্তায়, বুঝছো, এটা একটা গাড়ি। এখন এই গাড়িটার ড্রাইভার সে হচ্ছে যে এইখান থেকে যে 50 মিটার দূরে, এই যে 50 মিটার দূরে, এই যে দেখো 50 মিটার দূরে, 50 মিটার দূরে, এই যে এইখান থেকে 50 মিটার দূরে এই জায়গাটায় সে হইতেছে একজন পথচারীকে দেখতে পাইছে, বা দণ্ডায়মান একজন ব্যক্তিকে সে দেখতে পাইছে। এটা 50 মিটার দূরত্বে এই জায়গাটা সে দেখতে পাইছে, এই যে এইখানে ছিল সেই ব্যক্তিটা। এখন দেখতে পাওয়ার সাথে সাথে ইনি তো ব্রেক চেপে দিবে, কারণ তো যদি চলে যায় তাহলে তো দুর্ঘটনা ঘটবে, হাসপাতাল নিতে হবে। হাসপাতাল তুমি নিতে চাবা না, তুমি কি করবা যেন এরে বাঁচাই দেওয়া যায়। তো ব্রেক চাপার পরে তোমার সেই গাড়িটা এই যে ঠিক 1 মিটার সামনে এসে থামছে, ধরো যে এইখানে এসে থামছে। তাহলে দেখো যে সে যে এইখান থেকে দেখছে, যে দূরত্ব থেকে তারা দেখা হয়েছে, সেটা ছিল কত, 50 মিটার দূরে তাকে দেখা হয়েছে। তাহলে এটা ছিল 50 মিটার। তাহলে আমি তার এই যে 1 মিটার সামনে এসে থামলাম, এই যে এইখানে থামছি, এইটুকু তোমাদের 1 মিটার, এটা আমাদের 1 মিটার। তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু হলো বলতো ভাইয়া? 50 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 49 মিটার দূরত্ব তুমি অতিক্রমণ করছো। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের বিষয়। সো এখন আমার এখানে কোশ্চেন করছে, তুমি যে ব্রেকটা চেপে দিছো, তাহলে এখানে মন্দন কত, মন্দনটা কত হবে, এইটা আমাদেরকে এখানে বের করতে হবে। সো দেখো, আমরা বেশ কিছু এক্সাম্পল সলভ করে আসার আগেই, সরি, আমরা এক্সাম্পল সলভ করতে আসার আগে কিন্তু ফর্মুলা গুলো শিখে আসছিলাম যে আমরা কোনটা কখন কোথায় ইউজ করব। সো এরকম একটা সূত্র আমরা শিখে আসছিলাম কিনা দেখো, তুমি মনে করো তো একটু, যে এটা তোমার কি মনে পড়ে কিনা, যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। আমরা এখানে মাইনাস ইউজ করব কেন? কারণটা হচ্ছে দেখো, সূত্রের ভিতরে আমরা পড়াছিলাম ত্বরণ, কিন্তু এখানে দেখো ভাইয়া যে মন্দন হচ্ছে, তার মানে ত্বরণটা মানে বেগটা হ্রাস পাইতেছে, এবং হ্রাস পাওয়ারই কথা, কারণ এত মিটার পার কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল একটা গাড়ি যদি আমার এইখানে থেমে যায়, তাহলে ধরো যে এইটা আমার এইখান থেকে দেখো যে সেই ইউ ইজ ইকুয়াল টু ছিল কত আমাদের 60 কিলোমিটার পার আওয়ার, যে কিলোমিটার পার আওয়ার। আর এইখানে যখন সে আসবে, এইখানে যখন আসবে তার 1 মিটার সামনে এইখানে যখন আসবে, তো এই জায়গায় তার বি কত হইবে, 0 মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার। তার মানে দেখো তোমার কিন্তু বেগটা ধীরে ধীরে কমতেছে, এবং বেগ হ্রাস পাওয়া মানে মন্দন হওয়া, এটা আমরা জানি। সো এই জায়গা থেকে আমরা তাহলে এইখানে মাইনাস ইউজ করতে পারবো। সো আমাদের সে ত্বরণটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো এখানে যে ইউ স্কয়ার মাইনাস 2as ইজ ইকুয়াল টু বি স্কয়ার। এখন তুমি যদি কোশ্চেন করো যে ভাই আমার এইখানে মাইনাস ইউজ করতেই হবে, না মাইনাস ইউজ না করলে সমস্যা নাই, বাট ভ্যালুটা নেগেটিভ আসবে, সো বলবা ত্বরণ নেগেটিভ মানে মন্দন হয়, ওখানে বললেও হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখো তাহলে ইউ স্কয়ার আমাদের দরকার মন্দনটা, তাহলে আমরা ইটি অফিসে পাঠিয়ে দিতে পারবো। সো এখানে লেখো মাইনাস 2as ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। সো একটা মাইনাস সাইন কমন নিতে পারি আমরা। সো 2as ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপর এখান থেকে আমরা এটাকে রেখে দিব, আর ওই বিটাকে মানে 2s এর পাশে পাঠিয়ে দিব। সো ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত, 2s। আচ্ছা, এখন আমাদের যে সমস্ত জিনিসগুলো দেওয়া আছে সেগুলো এখানে আমরা লিখে দিব, তারপর ক্যালকুলেশন করে ফেলবো। সো এটাকে অবশ্যই তুমি এসে নিয়ে নেবা, এই যে এই জিনিসটাকে অবশ্যই মিটারে নিয়ে নেবা। সো ইউ ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। সো দিস ইজ ইকুয়াল টু 60 ইন্টু 10 টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3600। সেটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা করলে হয় হচ্ছে 16.67
67 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ইউটা বের করে নিলাম। সো এখন এইখানে বসাই দিই আমরা ধুপধাপ করে। সো বসাই দাও, তো বসা, এটা দুনিয়া ফকিন্নি কালার, এটা নেই। আচ্ছা, সো দেখো যে a ইজ ইকুয়াল টু, এখন ইউ স্কয়ারের মান তো ওইটা আমাদের, এই যে 16.67 স্কয়ার মাইনাস 0 স্কয়ার। কেন 0? কারণ এইখানে তো গাড়ি থেমে গেছে, তো থেমে গেলে ইউ ইজ ইকুয়াল টু কত, মানে বি ইজ ইকুয়াল টু কত, 0 মিটার পার সেকেন্ড। আর 2 ইন্টু এস, সো 2 ইন্টু 49। সো এটা ক্যালকুলেশন করলে কত হয় আমরা একটু দেখে নিব। এটা ক্যালকুলেশন করলে আমাদের কাছে আসবে 16.67, আবারও একই জিনিস, জানি না, 16.67 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমার কাছে ক্যালকুলেটর কি আছে একটা দেখি। হ্যাঁ, আপাতত আছে, তো দেখি যে উক্ত ঘটনা সত্য বলে আমরা বিবেচনা করতে পারি কিনা। আচ্ছা, সো আমাদের কাছে ছিল হচ্ছে 16.67 স্কয়ার, 67 স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 49। সো এটা করলে হয় হচ্ছে আমাদের 2.83, 2.83। এখান থেকে ভুল লেখা আছে, তাহলে এখানে লিখে দাও যে দিস ইজ ইকুয়াল টু 2.83 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, আচ্ছা, তারপরও তোমরা নিজেরা একটু এটা ক্যালকুলেশনটা করে দেখবা যে আমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা, ক্যালকুলেশনে ভুল আসতে পারে। আচ্ছা, এটা কোনো সমস্যা না, বাট কনসেপ্টটা ক্লিয়ার থাকলে হইতেছে। ওকে, ফাইন। সো দেখো, এটা যদি তোমরা না বুঝো তাহলে কি করবা, তাহলে যেটা করবা, তুমি ভিডিওটা যেই জায়গা থেকে দেখো না কেন, অনেক আছে ইউটিউব থেকে দেখো, অনেক হইতেছে যে ইয়া থেকে দেখো, কি জানি বলো তাকে, ফেসবুক থেকে দেখো। সো যে এইখান থেকে দেখো সেই জায়গা থেকে একটা কমেন্ট করবো যে ভাই আমি বুঝেন তো বুঝে দেন, জাস্ট স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবা। ওকে, আচ্ছা, সো নেক্সট, একটা গাড়ি 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 6 সেকেন্ডে গাড়িটি এত দূর অতিক্রমণ করলো, গাড়িটির ত্বরণ অশ্বির বেগ নির্ণয় করতে বলছে আমাদের। আচ্ছা দেখো, তোমার এই জায়গাটায় দেওয়া আছে একটা গাড়ি আমাদের কোন একটা বেগ নিয়ে চলতেছে, তো চলার পরে সেটার ক্ষেত্রে বলা হয়েছে যে সে এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রমণ করে। ঠিক আছে, এত সেকেন্ডে এত দূরত্ব অতিক্রমণ করে, এই যে এইটা। আচ্ছা, সো দেখো, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কোনোভাবে যে ধরো যে এই একটা গাড়ি আমাদের, আকাশকে একটা ভালো গাড়ি আঁকে, হ্যাঁ, আঁকাটা ছিল ফালতু গাড়ি, একটু ভালো গাড়ি রাখবো আমি চেষ্টা করবো। ওকে, আচ্ছা, সো দেখো ভালো গাড়িটা দেখো এবার, এই যে ভালো গাড়ি দেখছো, এই যে দেখো গোল্লা, এই গোল্লা, তারপরে এইখানে দাগ দাও, এই মাথায় টান দাও, এবারে এটাকে বড় করে এরকম করে দাও। কি সুন্দর হয়েছে না? নেক্সট প্রজন্মের গাড়ি। আচ্ছা, সো এই গাড়িটা আমাদের সেটা হচ্ছে কি যে এত মিটার পার সেকেন্ড বেগে চলছে, সো ইউ ইজ ইকুয়াল টু 20 মিটার পার সেকেন্ড এত বেগে চলছে, এবং গাড়িটা আমাদের 6 সেকেন্ডে সে 147 মিটার দূরত্ব অতিক্রমণ করে। ওকে, আচ্ছা, এইখানে রিকোয়ার্ড টাইম কত, 6 সেকেন্ড। তো বলছে এই গাড়িটার ত্বরণ কত, এবং বলছে শেষ বেগটা কত হবে, শেষ বেগ ইকুয়াল টু কত। আচ্ছা, তো শেষ বেগের গল্পে পরে আসি। এখন দেখো, আমরা বলে আসছিলাম যে যদি তোমার কাছে যদি যে প্যারামিটার গুলো দেওয়া থাকবে, সো তোমাকে বের করতে বলা হয়েছে, সেটা কি বের করতে বলছে, তোমাকে বের করতে বলছে গাড়িটার কি ত্বরণ বের করতে বলছে। এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে এবং টিউ দেওয়া আছে। সো আমরা খুব ইজিলি ভাবে, খুব সুন্দরভাবে এখানে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 এটি স্কয়ার। লেখা যায় কিনা বলো, নির্দ্বিধায় লেখা যায়। তারপরে দেখো যে এস এর মান বলছে 147 ইজ ইকুয়াল টু ই হচ্ছে আমাদের 20 এবং টি হচ্ছে 6,
প্লাস 1/2 আর a এর মানটা আমরা বের করব আর t এর মানটা আমাদের কাছে আবারও আছে 6 স্কয়ার। এই জায়গাটা হালকা একটু ক্যালকুলেশন তুমি চাইলে করতে পারো, মৌখিক ক্যালকুলেশন। 60 গুণে কত 12 120 প্লাস 1/2 a ইন্টু কত বাই 36, সো 147 ইজ ইকুয়াল টু 120 প্লাস 18a। ওকে, সো এখন a ইজ ইকুয়াল টু, পরীক্ষার মানে ক্যালকুলেটর সম্পর্কে তোমার অনেক নৈতিক ব্যক্তিরা নৈতিক কথা শোনাবে, বাট আমি বলবো যেহেতু তুমি একটা ক্যালকুলেটর ইউজ করার চান্স পাইতেছো, সো ওটাকে তুমি যথাসম্ভব কাজে লাগানোর চেষ্টা করো, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর তোমার চেহারা দেখতে দেওয়া হয় না পরীক্ষা হলে, বেটারা জানে যে অঙ্ক করতে হলে ক্যালকুলেটর লাগবে, এই জন্য তোমার দিছে। সো যথাসম্ভব ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবো, নৈতিক ব্যক্তিদের কথাবার্তা থেকে দূরে থাকবো সবসময়। সো 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত ভাইয়া 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা তার ত্বরণটা পেয়ে গেলাম। এখন ত্বরণটা পাইলে আমাকে আরো বের করতে বলা হয়েছে এইখান থেকে কি, যে তাহলে সেই গাড়িটার কত কি জানি বলে, তার মন্দন কত, সরি শেষ বেগ কত হবে। তো শেষ বেগ বের করার জন্য দেখো আমরা এই সূত্রটা ইউজ করতে পারি কিনা, যে ধরো যে b ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে দেখো যে b ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে আমাদের 20 প্লাস এ হচ্ছে 1.5 ইন্টু কত 6, তাহলে 20 প্লাস 1.5 ইন্টু 6 মানে কত 1.55 ইন্টু 6, এটা মানে হচ্ছে তোমার 9, এটা মানে কত 9, তাহলে হয় কত 29 মিটার পার সেকেন্ড। ইজ দিস কারেক্ট অর নট? ইয়েস, দিস ইজ কারেক্ট। সো দেখো এটা আমাকে একটু বুঝাই আমি, দেখো যে প্রথমত বলছে যে এটা গাড়ি এখানে দেওয়া আছে, সো গাড়িটা আমাদের এত মিটার পার সেকেন্ডে গতিশীল এবং 6 সেকেন্ডে এত মিটার দ্রুত অতিক্রমণ করে। তো বলছে তাহলে এটা ত্বরণ কত? সো ত্বরণ আমরা ইজিলি বের করতে পারি, জাস্ট আমাদের যে সূত্র আছে সেখানে বসা দিলাম না, ত্বরণটা ইজিলি পেয়ে যাবো, ত্বরণটা পাইলাম। তাহলে এই গাড়িটার শেষ বেগ কত হবে? শেষ বেগ বলতে দিচ্ছে 6 সেকেন্ড পরে তার বেগটা কত হবে। এখন তুমি বললে না ভাইয়া গাড়ি তো থেমে যাচ্ছে, তাহলে তো সে তো শেষ বেগ 0 হইতে পারতো, হইতেই পারতো যদি গাড়ি থামতো, সে কথা বলে নাই। তখন আমরা 6 সেকেন্ডে শেষ বেগ বের করছি, বুঝছো? মানে সে গতিশীল এই 6 সেকেন্ডে এই জায়গাটা যখন থাকে, এইটা আমার 146 মিটার, তাহলে এইখানে তার এটা কত যে 29 মিটার পার সেকেন্ডে এইখানে। আচ্ছা, নেক্সট, একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে 30 মিটার, পরবর্তী 60 সেকেন্ডে 150 মিটার দূরত্বে গেল। বস্তুটার ত্বরণ কত? ত্বরণ স্থির থাকলে বস্তুটি এরপর 1 সেকেন্ডে কত পথ অতিক্রমণ করবে। মানে তোমাকে বলা হয়েছে যে একটা বস্তু আছে বা একটা কিছু আছে, সেটা প্রথম 2 সেকেন্ডে যায় কত ভাইয়া? প্রথম 2 সেকেন্ডে যায় 30 মিটার। প্রথম 2 সেকেন্ডে সে আমার 30 মিটার যায়, গেল, পাঠাইলাম। এরপরে বলছে যে আরো 4 সেকেন্ডে, মানে পরবর্তী 4 সেকেন্ডে 150 মিটার যায়, গেল। এখন বলছে ত্বরণ স্থির থাকলে, ত্বরণ স্থির থাকা মানে সমত্বরণ বলতে মানে ত্বরণ নাই আর কি, বুঝছো? ত্বরণ নাই। ত্বরণ যখন না থাকবে তখন সেই ব্যাটারা কত দূর যাবে। আচ্ছা, আমাদের প্রথম ডিউটিটা হবে যে এই 2 সেকেন্ডে সে কতটুকু যায়। এখন দেখো যে আমরা জানি যে এটা আমরা সবাই শিখেছিলাম একটু আগেই, যে s ইজ ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 at স্কয়ার, এটা আমরা শিখে আসছি, রাইট? আচ্ছা, তাহলে লেখা প্রথম ক্ষেত্রে সবে প্রথম ক্ষেত্রে কি আমরা দেখো তো, প্রথম ক্ষেত্রে হচ্ছে যে সে 2 সেকেন্ডে 30 মিটার যায়, খুব ভালো কথা। তাহলে এইখানে লেখো যে 30 ইজ ইকুয়াল টু ইউ ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু এ ইন্টু 2 স্কয়ার। তাহলে দেখো যে 30 ইজ ইকুয়াল টু 2u
আর এখানে কত হবে আমাদের 4 হইলে 2 দিয়ে কাটলে হবে 2a প্লাস 2a। সো এটা 2 নিয়ে দুই পাশ থেকে কাটলে এখানে হয় আমাদের u প্লাস a ইজ ইকুয়াল টু 15। এটাকে ইকুয়েশন নাম্বার আমরা দিব 1। এখন পরের কথায় আসো। আবার পরের কথা বলতে বুঝাচ্ছি এখানে যে ওই 4 সেকেন্ডে আবার সে 150 মিটার যায়, তাহলে 4 আর 2 6। লেখো পরবর্তী 4 সেকেন্ডে, অর্থাৎ 4 যোগ 2 সেকেন্ডে, তাহলে 150 গেছে, তাহলে 150 ইজ ইকুয়াল টু 6u প্লাস 1/2 ইন্টু a প্লাস কত 36। তাহলে এখানে দাঁড়াইতেছে আমাদের 150 ইজ ইকুয়াল টু 6u প্লাস 18a। সো এখান থেকে আমাদের 6 তো কমন যায়, তাহলে 150 আমি যদি 6 দিয়ে ভাগ করি কত হয়? 150 ভাগ হচ্ছে 6, তাহলে 25 হয়। 25 হ্যাঁ 25। তাহলে এখানে লেখো যে 25 ইজ ইকুয়াল টু ইউ প্লাস 3 6 18 3a। ওকে, আচ্ছা, ইকুয়েশন নাম্বার বাই কত 2। এখন দেখো যে আমি যদি এই 1 এবং 2 যদি বিয়োগ করি এইখান থেকে, তাহলে আমরা কিছু একটা জিনিস পাই কিনা সেটা দেখো এখান থেকে। সো লেখো যে 1 ও 2 বিয়োগ করে পাই। লেখো কি 1 ও 2 হতে পাই। সো কি পাই দেখো এখানে, লেখো যে u প্লাস a ইজ ইকুয়াল টু 15, তারপর হচ্ছে আমাদের কত u প্লাস 3a ইজ ইকুয়াল টু 25। সো লাগাও বিয়োগ করলে এখানে ইয়ারু কাটা, এখানে আমাদের 2a ইজ ইকুয়াল টু 10 মাইনাস 10 মাইনাস 20। সো a ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দুই পাশে মাইনাস আসতো, সো আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিছি। সো মাইনাস আর আমাদের এখানে থাকতেছে না। ওকে, আচ্ছা, ওকে, একটা জিনিস একটু দেখি, দাঁড়াও। আচ্ছা, একটু সামান্য ভুল হয়েছে। ভুলটা কি বলি দেখো, মানে তার তো আগে থেকে এখানে যাওয়া ছিল 30 মিটার, পরবর্তীতে সে আরো 150 মিটার গেছে, তাহলে এখানে হবে তোমার কত? এখানে হবে তোমার হচ্ছে 180। তাহলে এখানে লিখবে কত ভাইয়া? 180। সো তাহলে হবে 30। 30 হইলে সো এইখানে লিখবো হচ্ছে 30 তাহলে এখানে আমাদের ছিল 15 আর এখানে ছিল 30, তাহলে আমাদের এখানে হচ্ছে কত হবে? হচ্ছে 15 হইলে a ইজ ইকুয়াল টু 15/2, তার মানে 7.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা a পেয়ে গেলাম। তো বলছে যে ত্বরণ স্থির থাকলে বস্তুর পর 1 সেকেন্ডে কত পথ অতিক্রমণ করবে। এখন দেখো যে তাহলে আমাকে বের করতে হবে এই বস্তুটার আদিবেগ কত, কারণ আমরা চাইতেছি যে ওই 1 সেকেন্ডে সে কতটুকু যাবে। সো 1 সেকেন্ডে বের করার জন্য আমাদের আসলে এইখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে যে সে মোট কত দূরত্ব অতিক্রমণ করবে সেটা আবার আগে জানা দরকার। তাহলে আমরা তার ইউটা বের করে ফেলাই। তাহলে এই তুমি এই ভ্যালুটাকে যে কোনো জায়গায় বসাই দাও, এই এর মানটাকে যে কোনো জায়গায় বসাও, 1 নং বা 2 নং যে কোনো জায়গায় বসাও। সো লেখো এখানে 1 নং হতে পাই, 1 নং হতে পাই।
কি পাই দেখো, যে ইউ ইজ ইকুয়াল টু 15 মাইনাস কত এ, সো 15 মাইনাস 7.5, this is equal to also be 7.5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখবো যে শুরু থেকে এই পর্যন্ত সে কত দূর অতিক্রমণ করছে সেটা আমরা আগে বের করে নেবো। এখানে আমি মানুষটা কি ব্যাখ্যা ব্যাখ্যা প্রকৃতির নাকি রে বাবা, সবকিছু ব্যাখ্যা হয় আমার। ওকে, তাহলে দেখো যে এই 2, এই 4 আর এই 1, তাহলে এখানে লেখো যে 2 যোগ 4 প্লাস 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত এত সেকেন্ডে, আতি না অতি, দূরত্ব সেটা কত হবে তাহলে, এই যে s3 is equal to ut প্লাস 1/2 at স্কয়ার। তাহলে ইউ হচ্ছে আমাদের 7.5 আর টি হচ্ছে কত, 6 আর 7, তাহলে 7 প্লাস 1/2 ইন্টু এ হচ্ছে আমাদের 7.5 আর টি হচ্ছে কত 7 স্কয়ার। সো এইখানে করলে আমাদের কত আসে দেখি, এখানে হচ্ছে তাহলে 7.5 ইন্টু 7 প্লাস 1/2 ইন্টু হচ্ছে 7.5 ইন্টু হচ্ছে কত 7 স্কয়ার, তার মানে 236.25, তাহলে 236.25 মিটার। ওই 7 সেকেন্ডে আমাদের সে এই ত্বরণ থাকলে এই দূরত্ব যাইতো। তাহলে আমরা এখন এইখান থেকে বের করব যে তাহলে তার শেষ সেকেন্ড অতিক্রান্ত দূরত্বটা কত। তাহলে এখানে লিখো যে তাহলে শেষতম সেকেন্ডে বা শেষ সেকেন্ডে, শেষ 1 সেকেন্ডে শেষ 1 সেকেন্ডে কত হবে, যে s is equal to 236.25 মাইনাস 150 যোগ 30, সো এটা করলে কত হয়, 180 মাইনাস হচ্ছে আমাদের ওইটা 236.25 মাইনাস 180, সো 56.25, এটা হচ্ছে আমাদের কি তার শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। একটু বড় হয়ে গেছে, জটিল হয়ে গেছে। আচ্ছা, এই পার্টটা তো ইজি ছিল তোমার কাছে, যে সে 2 সেকেন্ডে কত যায়, পরবর্তী বলছে 4 সেকেন্ড, তাহলে 2 আর 4 মানে 6 সেকেন্ডে 180 মিটার যায়। তাহলে ওইখানে দুইটা থেকে আমরা এই ইউ এবং এ বের করে নিলাম, ইউ পাইলাম, এ পাইছি, ইউ পাইছি। এখন আমরা দেখবো তাহলে একটা গাড়ির এত ত্বরণ এত বেগ নিয়ে যদি চলে তাহলে সে কত দূর অতিক্রমণ করতে 7 সেকেন্ডে, তো 7 সেকেন্ড এটা গেছে। আচ্ছা, তাহলে এইটা যায় হইতেছে সে কিভাবে, এই পথটা যায় সে মোট 7 সেকেন্ড এই পথটুকু যায়, এই পথটুকু যে এই রাস্তাটুকু সে 7 সেকেন্ড অতিক্রমণ করে। তো এই 7 সেকেন্ড থেকে যদি আমরা তার আগের যে দূরত্বটা অতিক্রমণ করছে এটা মাইনাস করি, তাহলে ওইটুকু পথ সেইটা আমার কি করছে, যে সে 1 সেকেন্ড অতিক্রমণ করছে, কারণ ত্বরণটা ছিল স্থির ত্বরণ, মানে বলছে ত্বরণটা আমার এইখানে হবে না, চেঞ্জ হবে না। তাহলে সমত্বরণের বস্তুর ক্ষেত্রে আমরা যদি ওই একই ত্বরণেই কাজ করলে তো হয়, এই জন্য আমরা সেই একই ত্বরণ আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। আচ্ছা, সো আই হোপ এটা বুঝতে পারছো, এটা আসলে না বোঝার মতো কিছু না, খুব ইজিলি বোঝা যাচ্ছে, বাট এইটু তোমাদের কাছে লাগতে পারে, সেটা আমি একটু ক্লিয়ার করলাম আরেকবার। সো নেক্সট, বস্তু মিলিত হওয়া সংক্রান্ত সমস্যা। এখন বস্তু মিলিত হওয়ার ক্ষেত্রে তোমার দুই রকমের জিনিস হইতে পারে, 2-3 রকম হইতে পারে। 2-3 রকম বলতে বুঝাচ্ছি যে বলতে পারে কোন একটা বস্তু আগে থেকে গতিশীল ছিল,
বা ধরা যাক যে কোনো দুইটা বস্তু, লেটস সে ধরো যে আমাদের ধরো এই একটা রাস্তা আছে, এবার কি বাঁকা হয়েছে? আমি কি বাঁকা দেখিনি, তোমরাও বাঁকা দেখো, আল্লাহ জানে, যাই হোক। আচ্ছা, তো ধরো এই একটা রাস্তা আছে, এখন ধরো যে এই জায়গাটা কোনো একটা আমাদের গাড়ি বা ট্রেন বা কিছু একটা এখানে আছে, ঠিক আছে, এই যে এইখানে আমাদের ছিল আগে থেকে, এই যে এই জায়গাটায়। তো ধরো সেইটা আমাদের কোন একটা ধরো যে বি বা ইউ, হ্যাঁ, এত সরি ইউ বা ধরো এ নিয়ে গতিশীল, নিয়ে নিয়ে গতিশীল গতিশীল এখন এই গাড়িটাকে ধরার জন্য তার ঠিক পিছন থেকে, ধরো এই যে পিছন থেকে, ধরো এই পিছন থেকে কেউ একজন দৌড় শুরু করছে। ধরো সেটা মানুষ হইতে পারে, বা ধরো কিছুটা হইতে পারে এখানে, বা অন্য কোনো সাইকেল হইতে পারে, বা অন্য কোনো গাড়ি হইতে পারে। ধরা যাক আমরা ধরলাম এখানে যে মানুষই তার পিছন থেকে এটাকে ধরার জন্য দৌড় শুরু করছে। এখন এইটা আমাদের ইউ বা এ নিয়ে গতিশীল, তাহলে আমরা এটার ক্ষেত্রে বলতে পারি সেটা আমাদের ইউ বা এ নিয়ে গতিশীল, এ নিয়ে গতিশীল হওয়া শুরু করছে এদিক বরাবর। তাহলে দেখো তোমার এই গাড়িটা, এটা তো আর এইখানে স্থির থাকবে না, থাকবে? এখানে স্থির থাকবে না, ডেফিনেটলি সে এইখান থেকে আমাদের এই পর্যন্ত দ্রুত চলে আসবে ওরে ধরতে ধরতে। আবার ধরো যে এইটা, এটাও তো আমার এইখানে ওরে ধরার জন্য সে আগাইতেছে। তাহলে ধরো যে এটা ছিল আমার, এইটা ঠিক এই যে এইখান থেকে এইটুকু জায়গা ছিল, যে এই যে এই গ্যাপটুকু ছিল আমার, ধরলাম যে এই গ্যাপটা ছিল আমাদের জন্য ধরো যে ওয়াই মিটার, ওয়াই মিটার এই গ্যাপটা। আর এই গাড়িটা এই যে এইখান থেকে আমাদের এই পর্যন্ত চলে আসছে, এই যে এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত আসছে। সো এই মানটাকে তুমি ধরতে পারো যে এই গ্যাপটুকু হইতেছে কত, এটুকু ধরো এক্স মিটার। এটুকু আমাদের কত, এক্স মিটার। তাহলে দেখো যে বললাম কি যে এই বিন্দুতে আসলে তারা একে অপরকে মিলিত হবে, এই যে এ বিন্দুতে, ঠিক আছে। আর গাড়িটা আমার এই যে বি বিন্দুতে ছিল এইখান থেকে। তো যদি ওইখানে গিয়ে যদি ধারে ধরতে পারে, তাহলে দেখো যে এই পিছন থেকে যেইটা, মানে পিছন থেকে যেটা যাত্রা শুরু করছিল, তাহলে ওর ক্ষেত্রে কত দূরত্ব অতিক্রমণ করবে। তাহলে গাড়ির ক্ষেত্রে আমরা এখানে বিবেচনা করতে পারি এইটা, যে গাড়ির ক্ষেত্রে দেখো, গাড়ির ক্ষেত্রে গাড়িটার মোট দূরত্ব কত হবে দেখো তো, সে যাবে আমাদের এক্স মিটার পর্যন্ত। আর এই যে ব্যক্তি বা যদি অন্য কেউ থাকে এখানে, সেই ব্যক্তি সে যাবে কতটুকু, সে যাচ্ছে আমাদের ওয়াই প্লাস এক্স মিটার, রাইট? আচ্ছা, এখন এখান থেকে তোমার বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকবে যে সে আসলে কিভাবে যাচ্ছে, কোনটা কিভাবে যাচ্ছে। কেউ কারো ক্ষেত্রে বলতে পারে যে একটা বেগ নিয়ে আগাইতেছিল, কারো ক্ষেত্রে বলতে পারে যে ত্বরণ নিয়ে আগাইতেছিল। এখন নর্মালি যেটা হয় যে এই যে পিছনে যেটা আছে আমাদের, সামনে যেটা আছে, এটা যদি আমাদের একটা বেগ নিয়ে আসে এবং ও যদি ত্বরণ নিয়ে আসে, তাহলে ধরা সম্ভব। কেন? কারণ দেখো যে ওর ক্ষেত্রে মানে ও যেই বেগে আগাইতেছিল, ধরো যে ও হইতেছে আমাদের 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আগাইতেছিল এই গাড়িটা আমাদের। তো সেই আমার ধরো যে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে আগাইতেছিল। তার মানে এই পুরো রাস্তাটা জুড়ে ওর কিন্তু 2 মিটার পার সেকেন্ড বেগই বজায় থাকবে, ওর বেগটা এখানে বাড়তেছে না। আর এই পিছন থেকে যে শুরু করছিল, যে ধরা যাক এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে আসতেছিল, তাহলে ওর ক্ষেত্রে কিন্তু বেগটা ধীরে ধীরে বাড়তেছে। কারণ আমরা জানি ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধির হার, রাইট? আচ্ছা, তাহলে ওর যেহেতু ত্বরণটা বাড়তেছে, তাহলে ও যখন এই পথটা যখন আসবে, এই পথটা যখন সে আসবে, ওর ত্বরণটা মানে বেগটা ধীরে ধীরে বাড়তে থাকবে, এবং এর ফলেই আসলে তার ধরা সম্ভব। তাহলে আমরা দেখবো যে আসলে আমার ডেটাটা কিরকম দেওয়া আছে, বাট জেনারেল সেন্স থেকে আমরা বলতে পারি যে পিছনে যেটা দৌড় শুরু করে, পিছনেরটা সবসময় তার ত্বরণ দেওয়া থাকতে পারে, এবং শুরুটার ক্ষেত্রে তার ধরো যে হচ্ছে গিয়া ধরো তার সমবেগের কথাই বলা থাকে বেশি ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তো আমরা একটা বেশ বড় একটা আগে প্রবলেম সলভ করব। আচ্ছা, তার আগে একটা ছোট প্রবলেম সলভ করে আসি, তারপর বড়টা সলভ করবো, তাহলে দ্রুত তোমরা ক্যাচ করতে পারবা। বড়টা আমরা একটু পরে করি। ওকে, সো দেখো এটা কথা বলছি, এটা বড় প্রবলেম, এটা একটু পরে দেখি, আমরা ছোটটা একটু দেখে আসি। এটা ছোট প্রবলেম। আচ্ছা, ছোটটা খুব বেসিক প্রবলেম। দেখো যে বলছে যে দুটি গাড়ি এত এবং এত বেগ দিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে, তাদের ত্বরণ যথাক্রমে এত এবং এত। যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তবে তারা কত সময় প্রতিযোগিতায় ছিল। তো এখানে বলছে দেখো যে দুইটা, ধরো যে এই একটা রাস্তা, আর ধরো যে আমাদের এই একটা রাস্তা। এখন এই দুইটা রাস্তা মানে একই রাস্তায়
দুইটা গাড়ি সমান্তরালে চলা শুরু করছে, তো তারা হইতেছে এই লাইন বরাবর চলে আসবে, যে এই লাইন বরাবর চলে আসবে, তারা এইখানে আসবে, তারা ঠিক আছে এইখানে আসবে। এখন দেখো যে এই জায়গা থেকে যেটা দৌড় শুরু করছে, এইখান থেকে যেটা দৌড় শুরু করছে, আমরা এখানে গাড়ি নায়িকা একটা মানুষ আঁকতে পারতাম, এই যে এইটা, আর এইখান থেকে যে দৌড় শুরু করছে একই রাস্তা সমান্তরালে, ধরো আমি এখানে দাঁড়াইছি আর পাশে জন দাঁড়াইছে, এরকম আর কি ব্যাপারটা। এখন এই দুইজনের ক্ষেত্রে দেখো যে দুইজনের ক্ষেত্রে দুইটা ডিফারেন্ট ভেলোসিটি এবং দুইটা ডিফারেন্ট এক্সিলারেশন দেওয়া আছে, তার মানে এর একটা বেগ দেওয়া আছে আর এর একটা বেগ দেওয়া আছে, সেটা b1 এটা b2। আর এর ক্ষেত্রে দেখো যে ওর একটা ত্বরণ দেওয়া আছে a1, এর ত্বরণ দেওয়া আছে আমাদের a2। তারা এই জায়গায় আমাদের বলছে যে দেখো যে যদি গাড়ি দুটি একই সময় শেষ প্রান্তে পৌঁছায়, তাহলে আমরা এইখানে বলতে পারি তারা এই জায়গায় একই সময় আসছে, তার মানে আমরা এখান থেকে বলতে পারি t1 ইকুয়াল টু কত, t2 ইজ ইকুয়াল টু t। ঠিক আছে, তারপর তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল, আমাদেরকে এটা বের করতে হবে এখান থেকে। আচ্ছা, তো এটা তুমি কিছুটা অন্যভাবেও চিন্তা করতে পারতা, বাট আমরা এখান থেকে দেখি যে সব থেকে সহজে নিয়ম সেটা হচ্ছে, দেখো যে u1 ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো ভাইয়া u2 ইজ ইকুয়াল টু কত, 5 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে দেখো যে ত্বরণ দুটো কি আছে, যে a1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং a2 হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথমটার ক্ষেত্রে বা আমরা জেনারেল যে ইকুয়েশনটা এখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে যে s ইজ ইকুয়াল টু ut প্লাস 1/2 at স্কয়ার, এই ইকুয়েশন আমরা এখান থেকে লিখতে পারি। সো এখন যেহেতু বলা হয়েছে তারা একই সময় আমার শেষ প্রান্তে আসছে, তাহলে আমরা এখান থেকে এই কথা বলতে পারি যে t1 ইজ ইকুয়াল টু t2 ইজ ইকুয়াল টু t, এবং দুজনের ক্ষেত্রে আমাদের s1 ইজ ইকুয়াল টু s2 ইকুয়াল টু কত হবে s। তো আমরা এখান থেকে বলতে পারবো যে t1 ইকুয়াল টু t2 ইজ ইকুয়াল টু t and s1 ইকুয়াল টু s2 ইজ ইকুয়াল টু কত s, কারণ দুজনে আমার একই দূরত্ব অতিক্রমণ করছে। আচ্ছা, তো দেখো প্রথম ক্ষেত্রে তুমি যদি ইকুয়েশন লেখো প্রথম গাড়ির ক্ষেত্রে, সো প্রথম গাড়ির ক্ষেত্রে ইকুয়েশন এরকম আসবে, দেখো যে প্রথম গাড়ি, তাহলে কি লিখবা যে s on ইকুয়াল টু u on t প্লাস 1/2 a on t স্কয়ার। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে s2 ইজ ইকুয়াল টু u2t প্লাস 1/2 a2t স্কয়ার। এখন s1 ইজ ইকুয়াল টু s2, তাহলে এখানে লিখবো কি আমরা s1 ইকুয়াল টু s2, কারণ দুজনে একই দূরত্ব অতিক্রমণ করছে। তো তাহলে u1 কত, আমাদের u1 ছিল 10, তাহলে এখানে লেখো 10t মাইনাস 5t ইজ ইকুয়াল টু, আচ্ছা যদি লাইন গ্যাপ দিয়েছিলাম, লাইন যদি গ্যাপ না দিই তাহলে তাকে ভাবে লিখতে পারো। সো দেখো 10t প্লাস 1/2, এ বলতে কত, a1 কত, a1 হচ্ছে আমাদের 2, তাহলে 2 ইন্টু t ইজ ইকুয়াল টু 5t প্লাস 1/2 3t স্কয়ার, এখানে t স্কয়ার আছে একটা। ওকে, তো এখন এইটাকে এই পাশে নিয়ে আসো, তো t কমন যাবে, তাহলে কত হবে আমাদের 10 মাইনাস 5, সো 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু, এখানে একটা 1/2 কমন নাও, তাহলে হবে কত 3 মাইনাস 2, একটা t কমন নাও স্কয়ার, তাহলে এটা t ক্যান্সেল আউট হয় দুই পাশ থেকে, তাহলে এখানে হয় 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 1/2 1 ইন্টু t। সো তাহলে দেখো যে 1/2 টি এখানে হয় 5, তাহলে 5 ইজ ইকুয়াল টু t/2, তাহলে t ইজ ইকুয়াল টু কত 10, সুতরাং t ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। আচ্ছা,
বুঝতে পারছো? ওকে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, সো দেখো নেক্সট যে প্রবলেমটা দেখবো আমরা ওইটা আর একটু এটা থেকে একটু মানে কনসেপচুয়াল। সো দেখো যেটা আমরা শুরুতে বেসিকটা সম্পর্কে আলোচনা করছিলাম ওই বেসিকটার মতো করে প্রবলেমটা দেওয়া আছে এখানে। সো এটা হোপফুলি তোমরা খুব ভালো করে বুঝতে পারবা। সো বলছে একটি বাঘ 8 মিটার সম্মুখে একটি হরিণকে দেখতে পেয়ে স্থির অবস্থা হতে এত ত্বরণে তার পিছনে দৌড়তে শুরু করছে, দৌড়তে লাগলো। তার মানে ধরো যে এই হচ্ছে আমাদের একটা কিছু একটা জিনিস। সো তার 8 মিটার সম্মুখে, তার মানে ধরা যাক যে এই জায়গাটুকু আমাদের 8 মিটার, যে এইটুকু আমাদের 8 মিটার, ঠিক আছে, এইটুকু আমাদের কি 8 মিটার, এই জায়গাটুকু 8 মিটার। আর এইখানে ছিল হরিণটা, বুঝছো? হরিণটা আঁকতে পারি না আমি, তুমি বুঝবে এটা হরিণ, এটাই কি আমাদের হরিণ। আর এটা হচ্ছে বাঘ, এটা হচ্ছে বাঘ, বুঝছো, এটা বাঘ। সো সে এই বাঘ মানে হরিণটাকে দেখতে পেয়ে তার পিছনে এখন সে দৌড় শুরু করছে। এখন বলছে সে আমার দৌড়তেছে এখানে কত, a ইজ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে দৌড়তে শুরু করছে। আর এই বাঘের টের পেয়ে হরিণটা যে u ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে, ঠিক আছে। তাহলে কত দূর গিয়ে তারা এক মানে ওই হরিণটাকে বাঘ ধরতে পারবে। তাহলে আমরা ধরলাম যে তাহলে যে এই দূরত্বটুকু যখন অতিক্রমণ করবে দুইজনে, এই যে x মিটার দূরত্ব, তখনই তারা ধরা সম্ভব। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এই যে x মিটার, এটা হচ্ছে আমাদের সেই x মিটার। আচ্ছা, তাহলে দেখো বাঘ মামা কি করবে, বাঘ মামা একটু বেশি দূরে অতিক্রমণ করবে। তাহলে এখানে লেখো বাঘ মামার ক্ষেত্রে লিখবা বাঘ মামা। তো বাঘ মামা কি যাবে, সে হচ্ছে আমাদের x প্লাস 8 ইজ ইকুয়াল টু ut প্লাস 1/2 at স্কয়ার, 1/2 at স্কয়ার। এখন ইউ তো 0, কারণ স্থির অবস্থা হতে সে দৌড় শুরু করছে। তাহলে x প্লাস 8 ইজ ইকুয়াল টু 1/2 at স্কয়ার। এখন হরিণ যেহেতু আবার একটা বেগ নিয়ে দৌড় শুরু করছে, সমবেগ, তাহলে এখানে বাকি হরিণের জন্য সে যাবে x মিটার, রাইট। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে কত, 3t। সো এই দুটো ইকুয়েশন থেকে আমরা এখন টিটা বের করতে পারবো। তাহলে এখানে লিখি আমরা, ধর এটা আমাদের ইকুয়েশন নাম্বার হচ্ছে 2 আর এটা ইকুয়েশন নাম্বার কত আমাদের 1, যেটা 1। সো লেখো তাহলে 1 ও 2 থেকে পাই, 1 ও 2 হতে পাই কি পাই, দেখো বা দুটো বিয়োগ করে দিলেও হয় আমাদের এখান থেকে। সেটা হচ্ছে দেখো যে x প্লাস 8 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 1 ইন্টু t স্কয়ার। আর এটার ক্ষেত্রে কত, x ইজ ইকুয়াল টু 3t। সো এখানে দেখো যে x ক্যান্সেল আউট, থাকতেছে আমাদের কাছে কত 8। সো 8 ইজ ইকুয়াল টু এখানে উপরে আমাদের টি স্কয়ার। সো এখানে কত হবে দেখো ভাইয়া, যে টি স্কয়ার মাইনাস কত 3t। সে পাশে নিয়ে আসো, সরি টি না, সে 1/2 t স্কয়ার মাইনাস 3t। সে পাশে হবে কত আমাদের, এ পাশে দিয়েছে আমাদের 16, এখানে তো 6, তাহলে 16 ইজ ইকুয়াল টু টি স্কয়ার মাইনাস 6t। তাহলে এ পাশে নিয়ে আসলে কত হবে, টি স্কয়ার মাইনাস 6t মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0। সুতরাং টি ইজ ইকুয়াল টু কত হয়,
এখানে হচ্ছে আমাদের কত, আমরা ইকুয়েশনে বসাবো। সো মোট চেপে তুমি ইকুয়েশনে বসাই ফেলবা, জাস্ট এই ইকুয়েশনে বসাবো। সো সবকিছু ক্লিয়ার করা থাকবে। তাহলে 1 তারপর কত -6, তারপর কত -16। সো -2 একটা আর একটা 8। সো মাইনাস না দরকার নাই, শুধু এখান থেকে লিখবা যে -2 কত 8। সুতরাং t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড হলে তাহলে আমাদের সেই x এর মানটা কত হবে। তাহলে এখান থেকে লিখবো যে কত দূরকে ধরবে। তাহলে দেখো x ইজ ইকুয়াল টু কত, x ইজ ইকুয়াল হচ্ছে আমাদের এই যে 2 নাম্বার থেকে দেখো 3t, তাহলে 3 ইনটু কত 8, সো 3 × 24 মিটার। তাহলে এইটা আমাদের অ্যান্সার, আর একটা অ্যান্সার ছিল আমাদের। তাহলে 24 মিটার সামনে গিয়ে তার ধরা সম্ভব। ঠিক আছে, আচ্ছা। সো আই হোপ এটা বুঝতে পারছো। হ্যাঁ, খুবই মানে নর্মাল সেন্স, একেবারে ইজি প্রবলেম। সো দেখো আমি তোমাদেরকে যে কথাটা বলছিলাম, যেটা করাই আসি নাই, যে কেন করাই নাই এটা তো আমরা হয়তো এতক্ষণে বুঝে ফেলছো, যেটা আমি কেন এখানে রেখে আসছিলাম। তো দেখো এই প্রবলেমটা একেবারে জেনারেল সেন্স, একই জিনিস, শুধুমাত্র শেষে কি একটুখানি ঝামেলা আছে, খুচরা ঝামেলা, যে বলছে যে আরো এত সেকেন্ড চলার পর হঠাৎ করে তাৎক্ষণিক বেগ 1/5 হয়। তো তুমি একটা সময় বের করবা, তার সাথে যদি সময়টা যোগ করবা, তারপর বেগ বের করবা, তার এত শতাংশ বের করবা, তারপর সলভ করে ফেলবা। ঠিক আছে, সো এইটা হোমওয়ার্ক দিব বলেই আগের দুটো আসলে করাই আসি নেই, বুঝছো, মানে আগের দুটো করাইছি, এটাকে তখন করাইছি না। এবং একটু আইডিয়া দিয়ে দিলাম যে এখানে একেবারে সবকিছু আগের মতো, জাস্ট একটু ট্রিকি পার্টটা কোনটা, এই শেষের টু ট্রিকি পার্ট, বাকি সব একেবারে আগের মতো করে থাকবে। এই জন্য আমি এটা তোমাদেরকে একটু বুদ্ধি করে আগে করাই নাই, বুঝছো, বুঝছো বাচ্চারা? আচ্ছা, সেটা একটু বাসায় সবাই প্র্যাকটিস করবা, ওকে? আচ্ছা, এবার আসো। তো এটা তো আমরা করে ফেলছি, তারপরটা আমাদের কি, গড় বাধাদানকারী বল। এখন গড় বাধাদানকারী বলের ক্ষেত্রে দেখো একটা কনসেপ্ট লেখা আছে উপরে, সেটা হচ্ছে যে এক্ষেত্রে প্রথম বস্তু সরণ যতটুকু দেওয়া থাকবে তা প্রয়োগ করে দেখো, ধরা যাক যে এইটা একটা আমাদের বালুর স্তূপ, বা ধরো যে এইটা তো একটা বালুর স্তূপ, এই যে এইরকম পিরামিড আকৃতির বালুর স্তূপ। এখন একটা বুলেট যদি আমাদের যে এই জায়গা থেকে দিকে চলে আসে, ধরো একটা বুলেট আমাদের এই যে এইখান থেকে এদিকে আসলো, ঠিক আছে, এদিকে আসলো একটা বুলেট, এটা ধরো বুলেট। তো এই বুলেটটা ধরো যে সে একটা বেগ নিয়ে আসলো, ধরলাম যে ইউ মিটার পার সেকেন্ড বেগে সেদিকে আগাইতেছিল, এদিকে আগাইতেছিল। এখন সে যেহেতু আমাদের এই বালুস্থিতে প্রবেশ করবে, ধরো যে সে এইখানে প্রবেশ করার পরে, যে এইখানে আসার পরে, তো এটার ভিতরে যদি লাইনটা বাঁকা হয়েছে, এটা ঠিক আছে, সেই ভিতরে ধরো যে এই দূরত্বটুকু ধরো আমাদের ধরলাম যেটা আমাদের কত এক্স মিটার। এক্স মিটার আসার পরে সে যখন এই লাইনে যখন আসে, যে এইখানে যখন সে আসে, তখন তার বেগের মান আদি বেগের কিছুটা কম হয়, বা অর্ধেক বা কিছুটা কম এইখানে আসলে, ঠিক আছে, মানে বেগের পরিবর্তন হয়। এখানে কি লিখবা, যে বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। এইখানে আসার পর তার বেগে পরিবর্তন হয়েছে, এই যে এই পয়েন্টটায়, ওকে। আচ্ছা, তাহলে সে একটা বেগ নিয়ে আসতেছিল, এইখানে আসার পর তার বেগে মান কিছু হ্রাস পাইছে বা কিছুটা পরিবর্তন হয়েছে, সামনে কতটুকু সে প্রবেশ করবে, তো সামনে কতটুকু যাবে এটা আসলে কি বের করবো। দেখো এটা বের করার জন্য যে আমার কি লাগবে, আমার লাগবে যে এই পর্যন্ত আসতে তার এইখানে ত্বরণ কত। এই যে এটা তো যে আমরা চিন্তা করলাম এটা আমাদের একটা এ বিন্দু, তাহলে এ বিন্দুতে বেগ ইজ ইকুয়াল টু কত, ত্বরণ ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে। কারণ আমি বেগ এবং ত্বরণ পাইলে আমি সামনেটা বের করতে পারবো, সে কতটুকু সামনে যাবে। ধরতে পারি সামনে আমাদের সেটা ধরো যে ওয়াই মিটার যাবে,
সামনে আরো সে ওয়াই মিটার যাবে। তো সেই ওয়াই মিটার যাওয়ার জন্য দেখো আমি এখান থেকে বের করতে চাই এইভাবে যে যদি সময় কিছু বলা নাই, তাহলে আমরা এখানে কি লিখবো যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, কারণ এখানে আসলে সে 0 হয়ে যাবে, এখানে বি ইজ ইকুয়াল টু 0, তো মাইনাস ইউজ করলাম যেহেতু বেগ হ্রাস পাইতেছে। এখন দেখো তাহলে এই ক্ষেত্রে এই জায়গা থেকে যখন যাবা তাহলে এ বিন্দুতে এই প্রথম ক্ষেত্রের যেইটা আমাদের শেষ বেগ, এ বিন্দুর ক্ষেত্রে এ থেকে এই বিতে আসছে সেটা কি আমাদের তার আদি বেগ, কথা বুঝছো? সো ওইখান থেকে আমরা আসলে সেই এস এর মানটা ক্যালকুলেশন করে বের করতে পারবো যে এস ইজ ইকুয়াল টু কত হবে, কথা বুঝতে পারলাম? আচ্ছা আসো আমরা ম্যাথ করি, ম্যাথ করলে বুঝতে পারবো বিষয়টা। তো দেখো বলা হয়েছে খুবই 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 পপুলার প্রবলেম, তোমাদের সবার মানে সব ভাইয়ারাই তোমাদেরকে করাই ম্যাথটা। এটা হচ্ছে এমন যে একটা বন্দুকের গুলি কোনো দেয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পরে বেগ অর্ধেক হারায়, গুলিটি দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। এটা শর্টকাটও আছে, আমি শর্টকাটটা করাবো না, ফুল কাটটাই করে তোমাদেরকে। দেখো সো এইটা আমাদের সেই বালু বা দেয়াল, সেই দেয়ালের ভিতরে সে হইতেছে যে বলছে যে প্রথম ক্ষেত্রে বলা হয়েছে সে আমাদের কতটুকু যায়, 0.05 মিটার যায়। তো ধর এটা আমাদের সেই 0.05, ওকে। তাহলে এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 0.05 মিটার। তো সে যে এইখান থেকে ইউ মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এইখান থেকে ঢুকছিল, আর এইখানে আসার পরে তার কি হয়েছে, ওই আদিটার অর্ধেক হয়েছে, তার মানে ইউ বাই 2 মিটার পার সেকেন্ড আমার এইখানে আসার পরে হয়েছে। তবে সামনের দিকে ধরলাম এটা আমাদের কত এক্স মিটার, সামনের দিকে এটা এখানে আসা 0 হবে। আচ্ছা তাহলে এখানেও সেম কেস, দেখো বেগের মান হ্রাস পাইতেছে, আমার মন্দন হইতেছে। তো তুমি শুরুতে কি লিখতে পারো যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। আমরা এখান থেকে এ বের করবো কারণ আমাদের এ দরকার। তাহলে 2as ইজ ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস, দেখো এটা হবে তাহলে আমার এখানে ইউ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। সো এ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই কত 2s। এবারে দেখো ইউ স্কয়ারের মান আমরা জানি না, সো ইউ স্কয়ার মানে ইউ স্কয়ার, আর বি স্কয়ার মানে কত আমাদের ইউ বাই 2 স্কয়ার বাই কত আমাদের 2s। তাহলে উপরে হচ্ছে আমাদের কত, উপরে হচ্ছে আমাদের যে দেখো উপরে হচ্ছে আমাদের কত, আরে এই দেখো তাহলে উপরে হচ্ছে আমাদের 2s আর এখানে আমাদের 4, সো এখানে 4 হলে এখানে কত হবে আমাদের 4 ইউ স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, তাহলে উপরে হচ্ছে আমাদের কত 3 ইউ স্কয়ার বাই 4 হোল ডিভাইডেড বাই 2s, ঠিক আছে, হোল ডিভাইডেড বাই 2s। সো এরকম থাকলো। আমরা পরের ক্ষেত্রে চিন্তা করি, এস এর মানটা কিছু বসালে এরকম থাকলো। সেখানে লেখো দ্বিতীয় ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে কি কাহিনী ঘটছে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে সেম কেস। সো লেখো বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, বাট এবার বি এর মানটা 0 কারণ থেমে গেছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। সো ইউ স্কয়ার মানে আমার এইখানে কত যে ইউ বাই 2 স্কয়ার মাইনাস 2 ইন্টু এখানে এ হচ্ছে কত আমাদের 3 ইউ স্কয়ার বাই 4 হোল ডিভাইডেড বাই 2s,
আর এর সাথে ইনটু আছে আমাদের কত একটা এস। এখন এটা এস না, এটা হবে আমাদের এক্স, আমরা সেই এক্স মিটারটাই বের করব। ওকে, সো এইবারে তোমার কাছে মনে হইতেছে আননোন প্যারামিটার দুইটা, কিন্তু আননোন প্যারামিটার দুইটা না, কারণ দেখো যে এখানে তোমার ওই ইউ আর ইউ তুমি এখান থেকে ক্যান্সেল করতে পারবা। সো দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু 0। সো তুমি ইউ আর ইউ এখান থেকে বাদ দিতে পারো চাইলে। সো দেখো যে ইউ স্কয়ার বাই কত 4 মাইনাস 6 ইউ স্কয়ার বাই হচ্ছে কত 8s ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত 0। তাহলে ইউ স্কয়ার কমন নিয়ে কেটে দিলে আমাদের আর এখান থেকে থাকতেছে না, থাকবে আমাদের এইখানে এস অ্যামাউন্ট আমরা জানি। তো দেখো 1/4 মাইনাস 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 0.05 ইন্টু কত ভাইয়া এক্স ইজ ইকুয়াল টু 0। সো আমার এইখান থেকে ওই এক্স এর মানটাই বের করা দরকার, এক্স ইজ ইকুয়াল টু যত আসে আমি সেটা বের করে ফেলবো। তো লেখো যে 1/4 মাইনাস 6 ডিভাইডেড বাই 8 ইন্টু 0.05 আর ইন্টু হচ্ছে বলেছে কোথাও এস ইকুয়াল টু 0, রাইট? না হয় নাই, তার মানে 0.016। তাহলে এখান থেকে লেখো যে সুতরাং এক্স, আগে তো লেখা ছিল 0.016 এত মিটার। ওকে, আচ্ছা 1.6 মিটার। আচ্ছা, তো ক্যালকুলেশনে ভুল না থাকলে এটাই পারফেক্ট অ্যান্সার, আর যদি কোথাও ভুল থাকে একটু জাস্ট রিভিউ করে দেখবা। ওকে, আচ্ছা, বাট বেসিক কনসেপ্টটা এইটাই, মানে তুমি প্রথম যেই পার্টটা তোমার কাছে গিভেন থাকবে ওইটা দিয়ে তুমি হইতেছে যে পরের পার্টটাই তুমি চিন্তা করবে, এটাকে তুমি কিছুটা হইতেছে চিন্তা করতে পারো ব্যাক ট্র্যাকিং প্রসেস, মানে তোমার পরের পার্টে কি লাগবে সেটা তুমি একটু আগে চিন্তা করে নিবা, বুঝছো? আচ্ছা, মানে আগে পার্ট থেকে সেটা বের করে নিবা। তো নেক্সট প্রবলেমটা দেখো এরকমের যে একটা বন্দুকের গুলি 100 কিলোমিটার পার ঘন্টা বেগে উপরের দিকে ছড়ায়, 15 সেন্টিমিটার দেয়াল পুরো ছাদ ভেদ করার পরে অর্ধেক হারায়। গুলিটি পুনরায় উপর হতে নিচে ছাদটিকে আঘাত করার পর আর কত দূর ছাদে ভেদ করবে? তো ধরো যে এটা ছাদ, মানে এটা ছাদ, এটা ছাদ, তো এই ছাদটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার পুরো, এইটুকু এই ছাদটা। এখান থেকে এটা পুরুত্ব কতটা? যে পুরুত্বটা আমাদের 15 সেন্টিমিটার, এই যে এইটুকু 15 সেন্টিমিটার। একটা গুলি এই যে এই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু করছে, একটা গুলি আমাদের এইখান থেকে যাত্রা শুরু করছে, এইবার একটা গুলি আঁকতে পারি ঠিক মতন ভাবে। এই গুলি আঁকা কেমন রে বাবা? এই ধর একটা গুলি, দূর থেকে কি, এই যে এটা গুলি, দেখো এটা গুলি, বিশ্বাস করো মনে মনে এটা গুলি। সেই গুলিটা আমাদের দ্বারা যে এই যে যাত্রা শুরু করছে এখান থেকে গেল, তো সেইটা যখন বেদ করছে এখন সে এত বেগে উপর দিকে যাইতেছিল, তাহলে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত 100 কিলোমিটার পার আওয়ার, তো এটা এখান থেকে বেদ করে যে এখান থেকে যখন বের হয়েছে, এই জায়গা থেকে যখন বের হয়েছে তখন সে অর্ধেক বেগ হারাইছে, তাহলে আমাদের ইউ বাই কত হয়েছে 2 হয়েছে এই পয়েন্টে, যে এই পয়েন্টে। এখন এখান থেকে সে উপর দিকে উঠতে 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 এরপরে আবার কি হবে, যখন এই বেগের উলম্ব অংশ যখন 0 হয় তখন সে নিচের দিকে ফিরে আসে, আবার সে দ্বারা নিচের দিকে এখান থেকে সে ফিরে আসবে। এখন আস্তে আস্তে ধরলাম আমরা যে সে এই বরাবর এসে তার কি হবে, তার থেমে যাবে, সে এই বরাবর সে থেমে যাবে, এই বরাবর চিন্তা করলাম আমরা, জাস্ট চিন্তা করলাম, আরে বাবু রে, এই যে এইখানে সে থামবে, এই পয়েন্টে, এই পয়েন্টে, আরে
এই পয়েন্টে। তাহলে এইটুকু কত আমাদের সেটা বের করতে হবে। তাহলে ধরলাম এটা আমাদের এক্স মিটার, অ্যাজ ইউজুয়াল যেটা করি আমরা। তো তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমরা কি লিখবো, আমরা আগেই জানি যে সেটা হচ্ছে কত, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস কত ভাইয়া 2as। তাহলে এ দরকার। তাহলে দেখো যে এ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত 2s। তো 100 কিলোমিটার পার আওয়ার কে তুমি যদি মিটারে নিয়ে আসো তাহলে দেখো যে ইউ ইজ ইকুয়াল টু 100 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600। সো এটা মিটার নিলে কত হয় 27.78 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো এবং এটা অর্ধেক 50, তাহলে আমরা এখান থেকে বিটা বের করতে পারি। দেখো তাহলে বি কত, দেখো এখান থেকে তাহলে বি হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু 50 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই কত 3600, অথবা এটা অর্ধেক। তো এটা অর্ধেক কত আমাদের 13.89। সো এই ভ্যালুগুলো আমরা এখানে এখন ইউজ করব। তাহলে দেখো 27.78 স্কয়ার মাইনাস 13.89 স্কয়ার বাই 2 ইন্টু 15, তাহলে 15 ইন্টু 10⁻²। এটা ক্যালকুলেশন করলে কত আসবে 1.9 10⁻³ 1.9 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড স্কয়ার। এলে প্রথম ক্ষেত্রে আমাদের আসলো। তাই আমরা দেখবো যে দ্বিতীয় ক্ষেত্রে আসলে সে এই তার উলম্ব অংশ বেগের 0 হওয়ার পরে সে কত দূর আসলে আর আসতে পারবে। আচ্ছা, তার মানে সে এই যে এই বেগটা নিয়ে আমাদের সে নিচের দিকে প্রবেশ করবে আবার। তা দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমরা এখানে কি লিখতে পারি দেখো, তাহলে দেখো যে আমরা ওই সূত্র আবার ইউজ করতে পারবো। তো দেখো যে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as। এবার তোমাদের বি 0, কারণ সে এইখানে আসবে, এখানে আসলে আমাদের বেগ কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে দেখো যে ইউ কত, ইউ হচ্ছে 13.89, সো 13.89 স্কয়ার মাইনাস 2 ইন্টু এ হইতেছে এইটা 1.9 ইন্টু 10⁻³ ইন্টু এস বলতে এই যে এক্স মিটার, যেটা এক্স ইজ ইকুয়াল টু কত 0। সো ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর টিপ দিতে পারো, টিপ দিলে কত আসবে 0.05 মিটার, তার মানে 5 সেন্টিমিটার। এটি আমাদের অ্যান্সার। সো দুইটাই আমাদের কি একই টাইপের প্রবলেম। সো আই হোপ তোমরা এটা করতে পারবে এবং এই টাইপের সমস্যাগুলো আসলে তোমরা সেগুলো সলভ করতে পারবে। সো তাহলে আসলে আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে, মানে নেক্সট টাইপে চলে যাই আমরা। তো আমাদের নেক্সট টাইপটা হচ্ছে এটা হচ্ছে গড় দ্রুতি। আচ্ছা, গড় দ্রুতি নিয়ে আসলে অনেক কথাবার্তা বলার আছে, কারণ গড় দ্রুতিতে আমরা একটা ভুল কনসেপ্ট ইউজ করে থাকি। যেমন দেখবা যে তোমার গড় দ্রুতি কথাটা বললেই সব টিচাররা একটা কাজ করে এইখানে, তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করে। দেখো যে গড় দ্রুতি, যে গড় দ্রুতি এই কথাটা শুনলে তারা এখানে ইউজ করে এভাবে যে বি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। আসলে এটা একটা ভুল কনসেপ্ট। এখন কেন ভুল আসলে সেই সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা দেই।
এটা ভুল, এটা কি আমাদের ভুল, এটা আমাদের ভুল। ভুল বানানটাই ভুল লেখা শুরু করছিলাম, তাই না? এটা আমাদের ভুল কনসেপ্ট। এখন কেন ভুল কনসেপ্ট, আসো দেখি। তো দেখো, সবসময় মনে রাখবা যে গড় দ্রুতি, যে গড় দ্রুতি ইজ ইকুয়াল টু মোট সরণ বাই মোট সময়। কি মনে রাখবা? যে মোট সরণ বাই কত? মোট সময়, মোট সময়। আচ্ছা, এখন ধরো যে এই একটা রাস্তার, এটা রাস্তা আমাদের, এটা হচ্ছে যে ধরো ডি ডিস্টেন্স, এই টোটালটার পুরোটার। সো যদি সমবেগে চলে তাহলে আমরা জানি লিখতে পারবো কত? এস ইজ ইকুয়াল টু বিটি লিখতে পারবো এখান থেকে। আচ্ছা, তাহলে দেখো যে এই অর্ধেক পার্ট এটাকে আমাদের বলতে ডি অন, আর এই বাকি অর্ধেক এটাকে আমাদের বলতে ডি টু, এইটা। তো তাহলে দেখো এই ডি অন যেতে তাদের সময় লাগে এখানে টি অন, এবং এখানে তার বেগ থাকে বি অন, তাহলে আমাদের এই ডি টুর জন্য তার এইখানে বেগ হচ্ছে বি টু এবং তার টাইম হচ্ছে কত? টি টু। তো আমরা কি তাহলে এইখান থেকে বলতে পারি যে দেখো যে তার মোট সরণটা কত এইখান থেকে? তাহলে দেখো মোট সরণটা হচ্ছে ডি অন প্লাস কত? ডি টু, এবং মোট সময় কত এইখানে ভাইয়া? টি অন প্লাস টি টু, টি অন প্লাস টি টু। এখন এই যে ডি অন, সো এস ইকুয়াল টু বিটি এখানে অ্যাপ্লাই করলে আমি লিখতে পারবো যে ডি অন ইজ ইকুয়াল টু বিটি, সো বি অন টি অন। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা যে বি অন টি অন, বি অন টি অন প্লাস বি টু টি টু ডিভাইডেড বাই টি অন প্লাস কত ভাইয়া? টি টু। তারপরে দেখো যে আমরা লিখতে পারি এখানে আমরা চাইলে একটা জিনিস করতে পারি। দেখো যে এই যে বি অন প্লাস টি অন প্লাস বি টু প্লাস টি টু, এখানে যদি আমাদের দুই ক্ষেত্রে যদি তার সরণটা মানে তার বেগের মানটা সমান থাকে তাহলে বেগ কমন নিতে পারবা, তাহলে থাকবে কত? এখানে 1 হয়ে যায়। সো বেগ সমান হওয়ার কথা না। এখন যদি দুই ক্ষেত্রে আমাদের এইখানে তার সময়টা সেম থাকে, সময়টা কি আমাদের যদি সেম থাকে দুই ক্ষেত্রেই, অর্থাৎ এখানে যদি হয় এরকমের যে টি অন ইজ ইকুয়াল টু টি টু হলে, টি টু হলে তখন এখানে কত হয় দেখো, তাহলে উপরে হচ্ছে কত লিখতে পারবা? সে গড় দ্রুতি, যেটাকে আমরা এখান থেকে বলতে পারি বি বার ইজ ইকুয়াল টু বি অন টি প্লাস বি টু টি হোল ডিভাইডেড বাই টি অন প্লাস টি টু ইজ ইকুয়াল টু, উপর থেকে টি কমন যায় তাহলে হবে এখানে বি অন প্লাস বি টু, আর নিচে আমাদের ওইভাবে না করলে হয়, দেখো যে জাস্ট আমরা এই কাজটা করতে পারি এখান থেকে যে টি ওয়ান প্লাস টি টু মানে আমাদের টি, সো এখানে আমাদের আসতেছে কত? টু টি, আর এখানে বি কমন নিবা, কত হবে? বি ওয়ান প্লাস বি টু। ঠিক আছে, সো এই টি আর টি ক্যান, এটা তো ছিল টি, রাইট? টি, এইটা ছিল টি, আর এখানে ছিল আমাদের টি ওয়ান। তাহলে এখানে হচ্ছে আমাদের কত হবে? এখানে হচ্ছে আমাদের ছিল হচ্ছে টি, সো টি আর টি ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকবে কত? বি অন প্লাস বি টু বাই কত? টু। এখন দেখো তোমার এই যে এইটা তুমি আগে থেকে লিখছিলা যে আমার এইটা হচ্ছে সূত্র, কিন্তু এই সূত্রটা বা গড় দ্রুতি এই সূত্রটা কখন হয় সেটা হচ্ছে, দেখো ভাইয়া যে গড় দ্রুতির এই সূত্রটা আমার হবে যখন দুইটা পার্টের জন্য তোমার
সময়টা থাকবে সেম, অর্থাৎ এই অর্ধেকটা যেই বেগে যাবে পরেরটা আমার কি সরি প্রথমটা যেই সময় যাবে পরেরটাও একই সময় যাবে, তখনই আমরা কেবল এই সূত্রটা ইউজ করতে পারবো যে b1 প্লাস b2/2। অন দ্য আদার হ্যান্ড আমরা সেটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। এখন ধরো যে তোমার এই প্রথম পার্টটা যায় কোনো একটা অন্য কোনো একটা সময়, পরেরটা যায় অন্য কোনো একটা সময়, তখন কিন্তু আমি এইভাবে লিখতে পারবো না, আমার এইখানে তখন অন্য প্রসেস দেখতে হবে, ঠিক আছে। সেটা ম্যাথ করে আমরা ব্যাপারটা ক্লিয়ার করি আসো। তো দেখো বলা হয়েছে একটাই ম্যাথ আমরা এখান থেকে করব, এই একটা ম্যাথ করলে আসলে আমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো লেখা আছে যে একটা গাড়ি প্রথম অর্ধে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ও দ্বিতীয় অর্ধে এত কিলোমিটার পার আওয়ার বেগে গেলে তার গড় দ্রুতি কত। তো ধরো এইটা হচ্ছে আমাদের সেই রাস্তাটা, এইটা সেই রাস্তাটা আমাদের। তো এই রাস্তাটার এই অর্ধেক সে হচ্ছে যায় কিভাবে বলা আছে, সে যায় হচ্ছে দেখো এই যে টোটাল যদি ডি হয় আমাদের, যদি আমাদের ডি হয় তাহলে এইটুকু কত আমাদের ডি ডিভাইডেড বাই 2, এটা আমাদের কত ডি ডিভাইডেড বাই 2, অথবা ডি অন ডি2 বলতে পারতাম। তাহলে এইটার জন্য তার বেগের মান হচ্ছে কত, দেখো বি অন ইজ ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার। আর দ্বিতীয় অর্ধে এই যে বি টু ইজ ইকুয়াল টু কত, বি টু হচ্ছে আমাদের 60 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমাদের দুই জায়গার জন্য দেওয়া আছে। সো বলছে এখানে গড় দ্রুতি কত হবে। তো আমরা যেই সূত্রটা জানি যে গড় দ্রুতি আমরা এখানে লিখতে পারবো ভাবে যে বি বার ইজ ইকুয়াল টু মোট সরণ, উপরে কি লিখবা যে মোট সরণ বা দূরত্ব বাই কত মোট সময়, মোট সময়। এখন মোট সরণ কত, মোট সরণ কিন্তু আমাদের এই যে d/2 প্লাস d/2, রাইট। তাহলে কি লিখবা d/2 বা এভাবে লিখতে পারো চাইলে, যদি তোমার কাছে এবার লিখতে সুবিধা হয়, d/2 প্লাস d/2। তো মোট সময়টা কত, প্রথম ক্ষেত্রে সময় দেখো যে টি অন ইজ ইকুয়াল টু বি অন বাই কত আমাদের d/2, বা ডি অন বলতে পারতাম আমরা এখান থেকে, ওইটাই বলো d/2 না দিয়ে ডি অন বাই জাস্ট ডি লেখো, যে এখানেও এক জিনিস লেখো তাহলে সুবিধা হবে, কিছু ক্যালকুলেশনে সুবিধা হয়, আর কিছু না। সেটা বলতে ডি অন, এটাকে বলতে আমরা কি বলবো d2। সিমিলার কাজ আমরা এখানেও করব, সেখানে কি লিখবা যেটা হচ্ছে তোমার কাছে ডি অন কত d2। সো এখানে এটা হচ্ছে কি লিখবা যে d1 প্লাস কত হয় আমাদের d2। আচ্ছা, তো যেই আলোচনায় ছিলাম এইখানে দেখো যে আমরা এখান থেকে যদি টি অনটা বের করতে চাই তাহলে টি অন ইকুয়াল টু লিখবা হচ্ছে যে ডি অন বাই কত বি অন, আর টি টু কত হবে ডি টু বাই কত হয় আমাদের বি টু। সো এইগুলো আমরা এখানে বসাবো। তাহলে দেখো টি অন কত আমাদের, টি অনটা হচ্ছে ওই যেটা বের করলাম আমরা এখান থেকে যে ডি বাই বি অন প্লাস বা ডি অন প্লাস ডি টু বাই কত আমাদের বি টু। সো এইখান থেকে আমাদের এই যে এই ডি অন উপর মানে এই ডি অন প্লাস ডি টু মানে ডি, রাইট। সো আমরা এখান থেকে বলতে পারি দেখো যে ডি ডিভাইডেড বাই এখানে কত লিখবা ডি বাই বি অন, মানে এই ডি অন প্লাস ডি টু মিলে আমাদের ডি হবে, রাইট। সো সেটা আমরা একসাথে কেটে দিতে পারি চাইলে, তাহলে আমার এইখানে থাকবে 1 বাই বি অন প্লাস 1 বাই বি টু। ওকে, আচ্ছা, অথবা তুমি চাইলে এইখানে তার মান বসাই দিতে পারো, সো মান বসাই করতে পারো, এই একই জিনিস আমাদের আসবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। আর এখানে তো ডি অন বাই না, আরে ডি অন না, হচ্ছে ডি বাই টু, এটা হবে আমাদের কত d/2 হবে, d/2 d/2 মানে 2। আচ্ছা, তো এটা ঠিক আছে। আচ্ছা, আগেটাই ঠিক ছিল আর কি। সো দেখো তাহলে
এই যে ডি ডিভাইডেড বাই 2 ডি বাই 2। আচ্ছা, তাহলে নিচে কত আসবে আমাদের? এখানে আসবে ডি কমন থাকলো, সো 1 বাই এই যে নিচে 2 আছে, রাইট? আচ্ছা, কিন্তু ওই ডি বাই 2 ওইটা, তাহলে দেখো এই যে ডি কমন গেল, সো 1 বাই 2 বি অন প্লাস 1 ডিভাইড বাই 2 বি 2। তো এই জায়গা থেকে আমাদের ওই যে, বা তুমি স্যার ডি বাই 2 কমন নিয়ে আসতে পারতা, সো ওই ডি বাই 2 এটাই করো। আমি একটা ম্যাথ কতবার কাটলাম দেখছো? আচ্ছা দাঁড়াও, আমি এখান থেকে ভালো করে করে দেখো, এত ঝামেলা লাগবে না। জাস্ট এটা দেখো যে এটা থাকলো। সো দেখো এখানে তাহলে আমাদের এই পোর্শনটা কত, মোটটা যদি আমাদের ডি হয়, এই মোটটা কত আমাদের? ডি, টোটালটা ডি, টোটাল যদি ডি হয় তাহলে এই পোর্শনটা কত? ডি বাই 2, এটা কত আমাদের? ডি ডিভাইডেড বাই 2। তাহলে মোট সরণ বাই মোট সময়, সো মোট সরণ কত? যে ডি ডিভাইডেড বাই 2 আর কত? ডি ডিভাইড বাই 2। তাহলে দেখো ডি বাই 2 প্লাস ডি বাই 2, আর এখান থেকে টি অনটা কত আসবে তাহলে দেখো তো ভাইয়া? টি অন ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি বাই 2 ইন্টু কত? বি ওয়ান, আর টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি বাই 2 বাই কত? বি 2। সো এই ক্ষেত্রে আমাদের বি ওয়ান দেওয়া আছে, সো বি ওয়ান ইজ ইকুয়াল টু কিছুটা বলা আছে কত? 40 কিলোমিটার পার আওয়ার, আর বি টু ইজ ইকুয়াল টু 60 কিলোমিটার পার আওয়ার। অনেকক্ষণ ধরে করতেছি তো এখন আর ম্যাথ মাথা কাজ করে না, আর রাত বাজে 3:21, 4টার কাছাকাছি, সো এই জন্য আর কি মাথা এখন একটু কম কাজ করে। আচ্ছা আসো, সো ডি বাই 2 বাই বি, ডি বাই 2 বাই কত? বি ওয়ান প্লাস ডি বাই 2 বাই কত? বি 2। সো ওই ডি বাই 2 তুমি কমন নিয়ে কেটে দিতে পারবা, সো উপরে থাকবে তাহলে 1, তারপরে এইখানে যে বি এন বি 2 আশা করে জাস্ট বসাই ফেলবা। ওকে, এতটুকু কাজ তো করতেই পারবা। তাহলে এখান থেকে ডি বাই 2 যে উপরে হয় আমাদের ডি, আর এখান থেকে যদি কত হবে? ডি বাই কত? 1 বাই বি ওয়ান প্লাস 1 বাই কত ভাইয়া? বি 2। আচ্ছা, তো তারপরে দেখো যে তাহলে ওকে, সো ডি ডি ক্যান্সেল আউট, তাহলে এখানে সেই বি বার ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 বাই 40 প্লাস 1 বাই 60। সো নিচে হচ্ছে আমাদের এটা উল্টো উপর চলে যাইবে, তাহলে 40 ইন্টু 60, আর নিচে 40 প্লাস কত? 60। তো এটা নিচে হয় আমাদের 100, আর উপরে হবে হচ্ছে তোমার 424 আর 0 2টা। সো এটা ক্যালকুলেশন করলে কত আসে আমি একটু দেখি। উপরে হচ্ছে আমাদের 200 424 আর নিচে হচ্ছে আমাদের 100, তো 24, তো 24 মিটার পার সেকেন্ড। এখন যারা হচ্ছে যে আদি বেগ শেষ বেগ যোগ করে বের করো, তোমাদের এখানে কত হবে? 40 আর 60 100 মানে 50, রাইট? সো এত সহজ না কিন্তু। ওকে, আমাকে কেসটা বুঝতে হবে যে আমাকে কোন কেসের জন্য বের করতে বলা হয়েছে এবং সেটা আসলে কিরকম ডেটা দেওয়া আছে আমার কাছে। ওকে, অলরাইট। সো হোপফুলি তোমাদের এই গড় দুটি কনসেপ্টটা ক্লিয়ার, এটা তোমরা এখন আর ভুলাই ফেলবা না, আমি আশা করি এটা তোমরা এখন পারবা। ঠিক আছে, তারপর যদি সমস্যা থাকে বা যদি আমার ক্যালকুলেশনে ভুল হয় তাহলে অবশ্যই সেটা আমাকে বলবা যে ভাই এইখানে ক্যালকুলেশনটা কিভাবে করছেন বা আপনার ভুল হয়েছে, সঠিক কি হইতে পারে সেটা আমাকে জানাবো অবশ্যই। তো নেক্সট, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তো এই ক্ষেত্রে আমাদের দুই রকমের সিনারিও হইতে পারে। সো তোমাদের বইয়ে দুই রকম সিনারিও আছে, বাট শুরুর দিকে এই চ্যাপ্টারে শুধু একটা সিনারিও দেওয়া, আর পরে আমাদের এই কাজ ক্ষমতার ওইখানে পড়তে গেলে সেই দুইটা মার্কস করে একটা সিনারি আমরা বানাবো, সেটা পরে দেখব। তো এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দেখো যে ধরো যে এই জায়গা থেকে কোন একটা জিনিসকে তুমি ছেড়ে দাও,
এবং সেটা যদি আমাদের এই যে এইখানে চলে আসে, তো উপরের জায়গাটাকে আমি চিন্তা করলাম যে এই পয়েন্টটা, যেটাকে আমরা নাম দিতে পারি এ পয়েন্ট, আর এই পয়েন্টটাকে নাম দেবো বি পয়েন্ট। সেটা ধরো বল বা কিছু একটা জিনিসকে তুমি এখান থেকে ছেড়ে দিলা, এটাকে এখান থেকে ছেড়ে দিলা, এবং সেটা আমাদের নিচের দিকে যদি গতিশীল হয়, তো ধরো এটা আমাদের একটা এম ভরের বস্তু, এটা আমাদের একটা এম ভরের বস্তু। তো এই জিনিসটা আমার যদি এই 8 মিটার ডিস্টেন্স ক্রস করে, এটা ধরো আমাদের এই যে 8 মিটার, এটা আমাদের কত 8 মিটার। ওকে, সো এই 8 মিটার দূরত্ব সে অতিক্রমণ করলে, এইটা আমাদের 8 মিটার। তাহলে দেখো যে এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে তার আদিবেগ এইখানে কত। তুমি জাস্ট কোনো ভেলোসিটি বা কিছু দিয়ে ছাড়ো নাই, তুমি জাস্ট তাকে ধরে রাখছো, এরকম করে ছেড়ে দিছো, সে পড়ে গেছে, রাইট? তো দেখো সেক্ষেত্রে বলতে পারবা যে ইউ ইজ ইকুয়াল টু কত আমাদের 0। তো কেন 0? কারণ তুমি তো স্থির ছিলা, তো তুমি যেটাকে ছেড়ে দিচ্ছ সেটা স্থির, রাইট? ছেড়ে দিলাম, স্থির। এই যে দেখো হাতে ছিল, ছেড়ে দিব, নিচে দিয়ে কিরকম পড়ে গেল। ওকে, আচ্ছা। তাহলে দেখো যে আমাদের যে ইকুয়েশন গুলো আছে, আমরা ওই যে রৈখিক গতির ক্ষেত্রে যেগুলো ইউজ করছি, এখানে আমরা সেগুলো ইউজ করব। তো শুধুমাত্র এস এর পরিবর্তে, মানে আমরা এই এস ইজ ইকুয়াল টু এখন লিখবো কত এইচ, আর এ ইজ ইকুয়াল টু এখানে লিখবো আমরা জি। কেন? কারণটা হচ্ছে দেখো যে আগে ছিল আমাদের রৈখিক ত্বরণ, এটাকে বলা আমাদের কি বলে ভাই? রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ। এখন রৈখিক ত্বরণের ক্ষেত্রে মনে রাখবা যে কোনো একটা জিনিসকে গতিশীল করতে গেলে তার উপরে ফোর্স অ্যাপ্লাই করতে হয়। কিন্তু এই অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে তোমার এখানে ফোর্স অ্যাপ্লাই মানে ফ্রম দা মানে এজেন্ট কর্তৃক কোনো বল লাগে না। এজেন্ট কর্তৃক বল বলতে তুমি আমি যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ করি, সেটাকে বলা হয় এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। তো একটা বস্তুকে আমি যখন ছেড়ে দিব, তো সে তো নিচের দিকে পড়ে যাইবে। এখন কেন পড়বে? কারণ হচ্ছে যে এই গ্র্যাভিটেশনাল ফোর্স মানে অভিকর্ষ বলের প্রভাবে সে নিচে পড়ে। তার মানে এইখানে অভিকর্ষ বল কাজ করতেছে, আবার ভাববো না যে কোনো বল নাই। সো যেহেতু এখানে অভিকর্ষ বল কাজ করতেছে, সেজন্য আমরা এখানে জি এর মানটা আসলে রৈখিক না নিয়ে আমরা এখানে অভিকর্ষ ত্বরণটাই নিব। ঠিক আছে, এটা কি আমাদের অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ আমরা এটিকে এখানে কাজে লাগাবো। তাহলে দেখো এই সবগুলো সূত্রের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো যে b is equal to 0 প্লাস কত ভাইয়া gt। তাহলে দ্যাট মিন্স কত হবে এখানে আমাদের? সো b is equal to gt। আবার দেখো আমরা পড়ছিলাম যে b স্কয়ার is equal to হবে কত? 2gh। আবার আমরা এখান থেকে বলতে পারি যে h is equal to হচ্ছে হাফ gt স্কয়ার। ওকে, জাস্ট আমরা এই তিনটে সূত্র আমরা রৈখিক বেগে পড়ে আসছি। আমরা এখন এগুলাকে পরন্ত বস্তুর ক্ষেত্রে পড়ব। মুক্ত হয়ে পরন্ত বস্তু মানে কোনো আদিবেগটা কিছু নাই, বুঝা গেল? আচ্ছা, এখন দেখো যে এখানে এইচ এর একটা ডিরেকশন আছে, বেগের ডিরেকশন আছে, জি এর ডিরেকশন আছে। সো আমরা এই ক্ষেত্রে এই সবগুলা জিনিসের সাইন, যেমন দেখো এইচটা নিচের দিকে কাজ করতেছে আমাদের, এই যে এইচ নিচের দিকে কাজ করতেছে, সো আমরা নিচের দিকে চিন্তা করলাম। বিটা আমাদের নিচের দিক, মানে তার শেষ বেগটা কোন দিক? নিচের দিক, শেষ বেগটা নিচের দিক। তারপর দেখো যে জি সেটা কি আমাদের নিচের দিকে কাজ করতেছে, জিটাও নিচের দিকে কাজ করতেছে। তো জি আমাদের কোন দিকে আছে ভাই? আমাদের নিচের দিকেই আছে, জি এর মান নিচের দিকে আছে। তো দেখো মানে এখানে আমার যে কয়টা প্যারামিটার আছে সবগুলোই মোটামুটি নিচের দিকেই আছে। সো নিচের দিক থেকে আমরা এখানে পজিটিভ ধরে নিব। সো নিচের দিকে ধরে, ঠিক আছে, নিচের দিকে আমরা এখানে পজিটিভ চিন্তা করলাম। অলরাইট, আচ্ছা। আর যদি উপর দিকে কিছু আমরা ছড়িয়ে মারতাম, তাহলে এইখানে আমাদের কিছু চেঞ্জেস আসতো। তো সেটা আমরা যখন করবো তখন অবশ্যই দেখাবো, বাট আপাতত আমাদের দরকার নেই, আমরা এরকম রাখলাম। তো দেখো একটি বস্তু কোন টাওয়ারের উপর থেকে স্থির অবস্থাতে নিচের দিকে পতিত হওয়ার সময় শেষ 1 সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক অতিক্রমণ করে, পতনের সময় ও টাওয়ার উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে একটা টাওয়ার যদি আমরা এখানে চিন্তা করি, লেটস এটাতে আমাদের টাওয়ার, এটা টাওয়ার।
তো এই টাওয়ারটার কথা হইতেছে কি, যে একটা বস্তুকে তুমি যেখান থেকে ছেড়ে দাও, ধর এটা একটা বস্তু, আমাদের এটা বস্তু, এই বস্তুটাকে তুমি এইখান থেকে এখন ছেড়ে দিবা। সো এইখান ধর আমাদের সেই এম্বারের বস্তু এইটা। তো নিচে থেকে পতিত হওয়ার সময় শেষ 1 সেকেন্ডে মোট উচ্চতার অর্ধেক দূরত্ব অতিক্রমণ করে। তা ধরো যে তার যেই মোট হাইট এইচ, তার অর্ধেকটা হচ্ছে আমাদের, ধরা যাক যেটা এইচ পরিমাণ হাইট ছিল, তো এই যে এইটা এইচ পরিমাণ হাইট ছিল, তো ধর আমাদের এই পর্যন্ত সে হইতেছে, তার শেষ 1 সেকেন্ড অতিক্রমণ করে। তার মানে আমাদের এইখানে কত, আমাদের এইচ ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখন এইখানে আমাদের টি তম সেকেন্ডের সূত্রটা লাগবে। সো আমরা একটু পিছনে গিয়া টি তম সেকেন্ডের সূত্রটা এখানে লিখে দেই। লিখবো এখানে যে এইচ, উপর দিকে লেখা যে টিএইচ, টিএইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস 1/2 জি 2t মাইনাস 1। এটা হচ্ছে আমাদের কি টি তম সেকেন্ডের সূত্র। তাহলে দেখো এই শেষতম সেকেন্ডের মানে, তো সেই ক্ষেত্রে যদি বের করে দেখো, পতিতার সময় শেষ 1 সেকেন্ডে মোট উচ্চতা অর্ধেক অতিক্রমণ করে পতনের সময়, এবং টাওয়ারের হাইট চাওয়া হয়েছে আমাদের কাছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এখানে শেষতম সেকেন্ডের জন্য বের করে নিব, শেষতম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রমণ করছে। তাহলে এখানে লেখো যে শেষতম সেকেন্ডের জন্য, লেখো কি লেখো ভাইয়া, শেষতম সেকেন্ডে, শেষতম সেকেন্ডে। তাহলে সেটা কি আমাদের h/2 ইজ ইকুয়াল টু ut প্লাস 1/2 g 2t মাইনাস 1। সো h/2 ইজ ইকুয়াল টু, মুক্তভাবে পরন্ত বস্তু, সো ইউ নাই, ইউ 0, সো কি লিখবো, ইউ ইজ ইকুয়াল টু 0। ইউ 0 হলে দেখো থাকতেছে আমার এখানে কত, 1/2 g 2t মাইনাস 1। তো h is equal to g into 2t minus 1, এরকম থাকুক। এখন দেখো যে আমরা আবার কি জানি, যে এটা যদি h দূরত্ব যদি সে পড়তে চায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই জিনিসটা, দেখো যে h is equal to 1/2 gt স্কয়ার। তো এই সীমাটা এখানে বসাই দিয়ে আমরা নিয়ে আসি সুন্দর করে। তো লিখে ফেলি আমরা যে 1/2 gt স্কয়ার মানে মোট দূরত্বটা হাফ gt স্কয়ার, তাহলে g ইন্টু 2t মাইনাস 1। তো এখন এখান থেকে আমরা g এর মানটা জানি, t এর মানটা বের করতে পারবো, এবং et মাইনাস a হয়েছে। আচ্ছা, সো দেখো আমি যদি এটা 2 দিয়ে গুণ করি, এটা 2 দিয়ে গুণ করলে তাহলে এখানে আসতেছে আমাদের gt স্কয়ার is equal to 2g 2t minus 1। তো g এর মানটা বসাই দাও, কিছু বলা নাই, কত বসো, 9.8। সো 9.8 t স্কয়ার is equal to, বা একটু পরে বসাইতে পারো চাইলে, লেখো এখানে কি যে g t স্কয়ার is equal to 4 gt মাইনাস 2g। তো সব এই পাশে ধরে নিয়ে আসো, তাহলে gt স্কয়ার মাইনাস 4gt প্লাস 2g ইজ ইকুয়াল টু 0। সো এইবারে ভ্যালু বসাই দাও, তাহলে 9.8 t স্কয়ার মাইনাস 4 ইন্টু 9.8, 4 ইন্টু 9.8t প্লাস 2 ইন্টু
9.8 ইজ ইকুয়াল টু 0। সো এই জায়গা থেকে আমরা এখন টি ক্যালকুলেশন করব। তো আমরা ক্যালকুলেটরের হেল্প নিব এখন আবার। সো মোড থেকে আমি এটাকে ইকুয়েশন করে দিলাম, তারপরে এখানে লিখবো কত 9.8 ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইন্টু 9.8 আর এখানে হচ্ছে কত 2 ইন্টু 9.8। তো একটা হচ্ছে আমাদের 0.585, একটা হচ্ছে আমাদের 3.414। তাহলে আমাদের 3 মানে এই একের থেকে কম মানটা গ্রহণযোগ্য না, তাহলে এখানে লিখবো যে টি নট ইজ ইকুয়াল টু 0.585। তাহলে টি ইজ ইকুয়াল টু 3.414 সেকেন্ড। আমাদের টি এর মানটা আমাদের বের করা শেষ, এটা আমাদেরকে বের করতে বলছিল। এবং পরে বলছে আমাদের এইখানে যে তাহলে সেই টাওয়ারের হাইটটা কত। তো টাওয়ারের হাইট বের করে ফেলি আমরা, দেখো লিখি হলো টাওয়ারের উচ্চতা। তাহলে এইচ ইজ ইকুয়াল টু 1/2, জি হচ্ছে ভাই 9.8 এবং টি কত 3 পয়েন্ট ওইটা, সো 3.14 স্কয়ার। সো এটা করলে কত আসবে, এটাকে মোট থেকে তুমি অনে নিয়ে যাও, তো লিখবে হচ্ছে কত 1/2 ইন্টু হচ্ছে 9.8 ইন্টু 3.414 স্কয়ার, সো 56.11, 57, রাইট, 57.11 মিটার। ওকে, অনলাইনটা বোঝা যায় তো, যাচ্ছে। ওকে, অলরাইট। তো দেখো কোনো কিছু দেওয়া নাই, তো কোনো ডেটাই লেখা নাই, বাট সেই অবস্থা থেকেও তোমরা কিন্তু খুব সুন্দর করে টাওয়ারের হাইট এবং তার পতন সময় বের করতে পারছো। আচ্ছা, তো একটি পাথর একটি নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে পতিত হয়। পাথরটিকে 3 সেকেন্ড পর থামিয়ে দিয়ে আবার পড়তে দেওয়া হলো। বাকি দূরত্ব অতিক্রমণ করে পাথরটি ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে? খুব কঠিন মনে হতেছে না তোমার কাছে ম্যাথটা, রাইট? সো দেখো এই সমস্ত ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো আমাকে প্রথম বলছে তারা যেটা পাথর নির্দিষ্ট উচ্চতা থেকে 5 সেকেন্ডে ভূমিতে আসতে পারে। তো ধরা যাক যে এইটা হচ্ছে আমাদের সেই একটা টাওয়ার বা কিছু একটা। সো এই হাইটটা তার যেটা দেওয়া আছে এখানে আমাদের, তো এটা ধরো পাথর, গোলাকৃতির পাথর, পাথর তো এক্স্যাক্টলি গোল হয় না, তো এরকম দিলাম, এটা আমাদের পাথর। এই পাথরটা আমাদের এইখান থেকে পড়বে এখন। এটা ধরো আমাদের এই যে এম তার হইতেছে ম্যাস। তো বলছে যে তার এইখানে এই পরিমাণের হাইট কভার করতে সময় লাগে কতটুকু, এই পরিমাণ হাইট সে আসতে সময় নেয় মাত্র 5 সেকেন্ড। ঠিক আছে, এটা আমাদের এইচ মিটার, কিছু দেওয়া নেই, নির্দিষ্ট হাইট বলছে, এবং এটা পড়তে টোটালটা পড়তে তার সময় লাগে কতটুকু 5 সেকেন্ড। তো পাথরটাকে 3 সেকেন্ড পর থামিয়ে আবার যদি ছেড়ে দেওয়া হয়, তখন ধরো যে সে উপর থেকে ছেড়ে দেওয়ার পরে যখন এইখানে যখন টি ইজ ইকুয়াল টু যখন 3 সেকেন্ড যখন হয়েছে, তখন আমরা তাকে থামাইছি, থামানোর পরে তাকে আমরা আবার ছেড়ে দিব, তখন সে আমাদের এই পরিমাণ হাইটটা কভার করে ফেলবে। তো পাথরটির ভূমিতে পৌঁছাতে কত সময় লাগবে, তাহলে এইখানে কত সময় লাগবে, এইখানে টি ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে আমাদের। ঠিক আছে, অর্থাৎ বাকি যে দূরত্বটা আমার এখানে আছে। তাহলে আমরা একটা কাজ করি আগে, যেহেতু এখানে 5 মিটারে সে মানে 5 সেকেন্ডে সে ভূমিতে চলে আসতে পারে, তো আমরা এখান থেকে দেখি যে তাহলে ওই টাওয়ারটার হাইটটা আসলে কত। তাহলে দেখো যে আমরা জানি যে h ইজ ইকুয়াল টু 1/2 gt স্কয়ার, রাইট? আচ্ছা, তো দেখো h ইজ ইকুয়াল টু 1/2, g হচ্ছে 9.8 আর t হচ্ছে কত ভাই আমাদের 5 স্কয়ার, 5 স্কয়ার। সো 1/2 ইন্টু 9.8 ইন্টু 25। সো তাহলে এখানে লিখো
যে ক্যালকুলেটরের চার্জ প্রায় শেষ, পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিতে হবে। তাহলে লেখো 25 25 কি ভাই বেরা, ও 25 স্কয়ার দিচ্ছে কি আবার, তাহলে 122.5 কি লিখবা 122.5 মিটার। তাহলে ওই টাওয়ারের হাইট কত 122.5 মিটার, আমরা বের করে ফেললাম। আচ্ছা চার্জ কি আসলেই শেষ? 15% নামছে, 15% ঠিক আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, তো দেখো আমরা আমাদের সেই টাওয়ারের হাইটটা পেয়ে গেলাম। এখন আমি দেখব যে সে 3 সেকেন্ডে কত দূর আসতে পারে, রাইট? তো 3 সেকেন্ডে যা আসতে পারে এখান থেকে বের করে ফেলি 3 সেকেন্ডের জন্য। তাহলে লেখো এখানে 3 সেকেন্ডে, দেখো এখানে লেখো, এখানে লিখলেও হয় যে 3 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? সেটা দেখো এই যে h1 is equal to 1/2 g into 3 স্কয়ার, তার মানে 1/2 into 9.8 into কত 9। সো দিস ইজ ইকুয়াল টু, জাস্ট পঁচিশের ওইখানে 9 বসাই দাও, তাহলে 44 পয়েন্ট কত 1, তাহলে 44.1 মিটার। তাহলে আমাদের বাকি কতটুকু আছে? তো লেখো বাকি, তো মোট হাইট হচ্ছে 122, তাহলে এখানে h2 বের করো, h2 is equal to h minus h1, সো 122.5 minus 44.1। সো এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো, যে 122.5 মাইনাস 44.1, সো 73.4, 73 কত 4। তো লেখো 73.4 মিটার। তাহলে এই পরিমাণে হাইট দিতে কত সময় লাগবে? তাহলে লেখো এখানে তার যে রিকোয়ার্ড টাইমটা দরকার এখান থেকে, সো লেখো সময় লাগবে, সময় লাগে, কত সময় লাগে? দেখো h is equal to 1/2 gt স্কয়ার, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে t is equal to root over 2h by কত ভাইয়া g। ওকে, সো দেখো তাহলে 2 into 73.4 ডিভাইডেড বাই কত 9.8, সো দেখো কত আসে, root over 2 into 73.4 divided by 9.8, 3.87। এখানটা পয়েন্ট দিছে যেটা বোঝা যায় না, 3.87 সেকেন্ড, এই আমাদের অ্যান্সার। বুঝতে পারছো আশা করি সবাই, এটা না বোঝার মতো না, খুব ইজি। তোমার বলছে যে সে নিচের দিকে পড়তেছিল, তাহলে 3 সেকেন্ডে থামানোর পর তুমি তাকে আবার ছেড়ে দিছে, তাহলে সে কত সময় লাগবে বাকিটুকু কভার করতে। তাহলে তোমার তো সেটা জানা দরকার আসলে মোট হাইটটা কত। তো সেই মোট হাইটটা আমরা বের করে ফেলছি। মোট হাইটটা বের করার পরে আমরা দেখলাম 3 সেকেন্ডে কতটুকু যায়, বাকি পথটা যেটা থাকবে সেটা যাইতে কত সময় লাগবে। ওকে, তো কূপের এই সমস্যাটা খুব ভালো একটা সমস্যা। এটা হইতেছে যে অনেক বইয়ে আছে, মানে বাজারে যে নোট বই তোমরা যেগুলা কিনো আর কি। তো এই ক্ষেত্রে তুমি এটা যদি কুয়া চিন্তা করো, ধরো যে এটা একটা কুয়া, এটা একটা কুয়া, এটা কুয়া। তো
একটা কুয়ার ভিতরে তুমি যেটা পাথরকে ছেড়ে দাও, পাথরকে দেখেন ছেড়ে দাও, তো এটা পাথরকে ছাড়লে সেটা আমাদের একেবারে নিচের দিকে এইখানে আসবে, যে এইখানে আসবে, আসার পরে এইখানে যখন সে থামবে তারপরে তাহলে দেখো সে নিচের দিকে আসতে তার একটা সময় লাগবে, যেটা আমরা বলবো টি অন সময়। আবার সেই শব্দটা যখন উপর দিকে যাবে, সে উপর দিকে যাইতে আমার সময় লাগবে টি টু। তো দেখো তাহলে মোট সময় কত লাগতেছে আমার এখানে, দেখো মোট সময় t is equal to t on plus t2। সো আমাকে এখন টি অনটা বের করতে হবে, টি টু বের করতে হবে। এখন টি অন কিভাবে বের করবো, জাস্ট পাথরটাকে ছেড়ে দিয়েছে, নিচের দিকে পড়ছে। সো এখানে লেখো যে পাথরের জন্য মাইনাস এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। এখন তোমার একটা কোশ্চেন, তুমি হয়তো আকাশ থেকে পড়ছো এখন, যে আমি এখানে তাহলে কেন একটা মাইনাস ইউজ করলাম, রাইট? আচ্ছা, তো আমি তোকে বুঝাই বলি। দেখো যে এখানে মাইনাস ইউজ করার যে কারণটা, সেটা হচ্ছে যে দেখো ভাইয়া, তোমার এইখানে দুইটা জিনিস, শব্দ আর পাথর। তুমি যে কোনো একটা দিককে পজিটিভ ধরতে পারো। সো আমি যদি উপর দিকটাকে পজিটিভ ধরি, যে যদি এদিকে পজিটিভ ধরি, তাহলে তোমার পাথরের সরণ কোন দিক, নিচের দিক, সে নেগেটিভ হবে, এবং জিটা আমার কাজ করতেছে আমাদের নিচের দিকে, রাইট? আচ্ছা, সো এখন দেখো আমি উপর দিকে পজিটিভ ধরছি, তাহলে বাকি সবগুলো কি আমাদের নেগেটিভ। সো নেগেটিভ নেগেটিভ কাটা। এখন তুমি হয়তো কোনো ইফেক্ট দেখতে পারো না নেগেটিভের, যে দুই পাশ থেকে কাটা গেছে, বাট যদি কাটা না দিত তাহলে বুঝতে পারতা। তাহলে এখানে কথা হবে, দেখো যে 2h is equal to gt square, this is t on, right? So t on is equal to 2h by কত, g. So 2 into 44.1 divided by 9.8. So কত আসে দেখি আমরা, root over 2 into 44.1 divided by 9.8, this is 3 seconds. This is t1, right? So now when the t2, তো শব্দ চলে সমবেগে, সেখানে দেখো শব্দের জন্য তো সেটা উপর দিকে যাচ্ছে, তো উপর দিকে পজিটিভ ধরা ছিল। সো s is equal to 340 into t2. So s is also be 44.1, right? Is equal to 340 t2. So t2 is equal to 44.1 divided by 340 is equal to, so ধুম করে লিখে ফেলো, 44.1 divided by 340, so 0.129. This is 0.129 second. সো এটা আমার 1 নাম্বার ইকুয়েশন যদি হয়ে থাকে, তাহলে এখানে লিখো 1 নং হতে পাই। সো 1 নং হতে পাই, কি পাই বলো তো? t is equal to 3 plus 0.129. This is equal to 3.129 second, right? This is right or wrong? I don't know. Yes, right. This is right, absolutely right. Okay. তো দেখো আমাদের এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেশ কিছু এক্সাম্পল সলভ করে ফেললাম। নাও উপরে নিক্ষিপ্ত বস্তু। সো উপরে নিক্ষিপ্ত বস্তুর কনসেপ্ট তোমাদের বইয়ে খুব ভালো করে দেওয়া নাই, এবং আমাদের এই যে বইটা সায়েন্স ভার্স ফিজিক্স তোমাকে শুরুতে দেখাইছিলাম,
এই বইয়ে আমি খুব সুন্দর করে সাজাই দিছি এখানে দেখো যে এই উপর নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো। সো দেখো লেখা আছে এইখানে যে ঊর্ধ্বের নিক্ষিপ্ত বস্তুর গতি একমাত্রিক গতি, তাই ওয়াই অক্ষ বরাবর সূত্র প্রয়োগ করে সমস্যা সমাধান করব। ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর যে সকল রাশি ক্রিয়াশীল তাদেরকে প্লাস এবং ঋণাত্মক দিকে যে সকল রাশি ক্রিয়াশীল তাদেরকে মাইনাস ধরে আমরা সমাধান করব। তো দেখো আমাদের যদি বলা হয় এখানে সেই মোট সময়, তো টি ইজ ইকুয়াল টু নাম্বার 1 সূত্র লেখো যে টি ইজ ইকুয়াল হচ্ছে আমাদের 2u/g। এর প্রমাণটা আমি গেলাম না, প্রমাণটা তোমাদের লাগবে আপাতত, পাশের ওইখানে গেলে ভালো বুঝবো, যদি তোমাদের এখানে নাই আমরা এখানে লিখলাম না। এখন লেখো টি মিনিমাম মানে মিনিমাম সময় u/g। তারপরে 3 নাম্বার লেখো এখানে অতিক্রান্ত মানে সর্বোচ্চ হাইট h ইজ ইকুয়াল টু u²/2g। u² কত 2g। এবার 4 নাম্বার হচ্ছে আমার এইখানে যে b² ইজ ইকুয়াল টু u² মাইনাস 2gh। আর 5 নাম্বারে হচ্ছে আমাদের সব আগের সূত্রই, শুধু b ইজ ইকুয়াল টু u মাইনাস gt। এগুলোর প্রমাণও আছে, প্রমাণ আমি গেলাম না, তোমাদের লাগতেছে না কোনো কাজ প্রমাণটা। আর এইখানে 6 নাম্বারটা জিনিস লেখা শুধুমাত্র, সেটা হচ্ছে কি যে h ইজ ইকুয়াল টু ut মাইনাস 1/2 g t², আগে যা লিখছিলাম তাই। তো এগুলো দিয়েই আমরা আসলে আমাদের এইখানকার প্রবলেম গুলো সলভ করতে পারবো, আমাদের তেমন প্যারা নিতে হবে না, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম দেখো যে উপরের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে এইখানটা যদি বস্তু থাকে, তো এই বস্তুটাকে আমি উপর দিকে ছুঁড়ে মারি, তো ধরলাম সেটা আমাদের এই যে উপর দিকে উঠবে, এরকম করে উপর দিকে উঠতেছে, দেখো উপর দিকে সে উঠবে। ওঠার পরে দেখো তাহলে এই যে উঠতে তার যে সময়টা আমার এইখান থেকে লাগতেছে, তো দেখো সেই ক্ষেত্রে আমরা জানি যে নিচের দিকটা যদি পজিটিভ ধরি, যদি উপর দিকে পজিটিভ ধরতে পারো চাইলে, যদি পজিটিভ ধরো তখন দেখবা যে বস্তুর তার জি নিচের দিক, রাইট। এই বস্তুটার জি কোন দিক, নিচের দিক। তুমি উপর দিকে ছুঁড়ে মারছো না, তাহলে ইউ কোন দিক, উপরের দিক, রাইট। এইচ উপরের দিক, রাইট। আচ্ছা, সো এইখান থেকে আমার যে প্যারামিটার গুলো লাগবে আমরা সেগুলো বের করে ফেলবো। তো তোমাদের এই সম্পর্কে মানে ক্লাসের বা তোমাদের বইয়ে খুব কনসেপ্ট খুবই কম, সেজন্য আমরা একটু কম আলোচনা করি, জাস্ট যতটুকু দরকার ততটুকু আলোচনা করতেছি, কারণ এই শেষ মুহূর্তে এসে আমি তোমার মাথাটা খারাপ করতে চাই না, ওকে। বা যদি তারপর আরো কারো ডেপথে জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ইনবক্স করবো, আমি তোমাদেরকে আর একটু ডিটেলসে ক্লিয়ার করে দেবো। তো দেখো একটি বলকে খাড়া উপর দিকে নিক্ষেপ করা হয়, এটি 6 সেকেন্ড ওঠানামা করে, এটি সর্বাধিক উচ্চতায় বা কত উচ্চতায় উঠবে। আচ্ছা, তো সেই 6 সেকেন্ড ওঠানামা করে মানে তার উড্ডয়ন কাল এবং তার হচ্ছে যে পতন কাল। সো এটা হচ্ছে আমাদের সেই ওঠানামা করার মোট টাইম, ফ্লাইট টাইমটা কিন্তু টি ইজ ইকুয়াল টু কত 2u/ কত ভাইয়া জি। এই যে এখানে ইউজ করে আসে একটাকে, 2u/g। আচ্ছা, সো 6 ইজ ইকুয়াল টু 2u/ কত জি। আমি এটা এখানে কেন ইউজ করলাম বলতেছি আমি, দেখো তাহলে 2u ইজ ইকুয়াল টু 6 ইন্টু কত 9.8, তাহলে u ইজ ইকুয়াল টু 6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই কত 2। আমি সর্বাধিক উচ্চতায় যাব এবং তার ইকুয়েশনটা আমাদের কাছে কি ছিল, যে h ইজ ইকুয়াল টু u²/2g, বাট আমার কাছে ওই u এর মানটা দেওয়া ছিল না, আমি এই জন্য এই কাজটা করলাম যে আমি হচ্ছে আগে কি করব, তার u এর মানটা বের করে নেব, যে কত ইয়াতে তাকে ছাড়ছে আমি উপরে, জাস্ট এটি বের করে নেব আগে। তাহলে h max is equal to u² কত 2g, ঠিক আছে। আচ্ছা, ইউজ করা আমার দরকার, এখন ইউ তোমাদের এইটা এখানে বসাই দাও। সো তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেশন করে নিয়ে বসাইতে পারো, চাইলে ক্যালকুলেশন ছাড়া বসাইতে পারো। সো ক্যালকুলেশন করেই বসাও, দেখো কত হয়। তাহলে 6
into 9.8 divided by 2, 29.4, 29.4 মিটার পার সেকেন্ড। এত মিটার পার সেকেন্ড বেগে তাকে তুমি এখানে থ্রো করছিলা। সো থ্রো করা হইলে এখন দেখো যে 29.4 স্কয়ার বাই 2 ইন্টু কত 9.8। সো এটা করলে দেখি আমাদের কত আসে। এটা হচ্ছে কত হয় তাহলে 29.4, রাইট? সো 29.4 স্কয়ার divided by 2 into 9.8, so 44.1 মিটার সর্বোচ্চ সে উঠবে। 44.1 মিটার, এত মিটার সে উপরে উঠবে সর্বোচ্চ। আচ্ছা, তো 25 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপর দিকে নিক্ষেপিত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় পৌঁছাবে? আচ্ছা, তাহলে এত বেগে একটা বস্তুকে জাস্ট এরকম করে উপর দিকে মারা হয়েছে এরকম করে, তো সেটা আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো নিক্ষেপিত একটা বস্তু, সেটা আমরা এভাবে করতে পারতাম, দেখো যে h max is equal to 25 স্কয়ার বাই 2 into 9.8, ঠিক আছে? সো 25 স্কয়ার করলে কত হয়? 625, 25 স্কয়ার বাই কত 2 into 9.8, সো 31.887, 31.887 মিটার। আচ্ছা, সর্বোচ্চ এত উচ্চতা উঠবে, ঠিক আছে? তো ওইখানে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, দেন বলছে যে এই উচ্চতা উঠতে বস্তুটি কত সময় লাগবে, তাহলে এখানে লেখো প্রয়োজনীয় সময়। প্রয়োজনীয় সময়, সো b is equal to u minus gt। তো তাহলে দেখো t is equal to u divided by কত g, সো u কত 25 আর g কত 9.8, তো 25 বাই 9.8 করলে কত হয় দেখো, 25 বাই কত 9.8, 2.55 সেকেন্ড, সো 2.55 সেকেন্ড। তো তোমাকে এটা মনে রাখতে হবে না যে এই যে b মাইনাস ইউ, জাস্ট এখানে লিখে দেবা যে t is equal to u by g, অর্থাৎ এইটা লাগে তার উঠতে সময় আবার নামতে সময় লাগে, দুইটা মিলে আসলে আমরা এই সূত্রটা পাই, যেটা আমি এখানে দেখাইছিলাম তোমাদেরকে, যে এইটা যে t is equal to u by g, ঠিক আছে? আচ্ছা, সো দেখিস, ও থ্যাংক ইউ, আর নেই। সো দেখো আমি চেষ্টা করছি তোমাদের বইয়ের যতগুলো প্রবলেম আছে সবগুলোর টাইপ ভিত্তিক করে 2-3টা করে প্রবলেম সলভ করে দেওয়ার, যাতে হচ্ছে তোমাদের এই পুরো কনসেপ্ট আবার একটু রিভিউ হয়ে যায়। যদি তোমাদের কোনো একটা পার্ট বা কোনো একটা ম্যাথ বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে ইনবক্স করবা, অথবা যদি তুমি ইউটিউব থেকে দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই গ্রাফের গুলো এইখানে আমাদের আলোচনা করা আছে আমার বইটা, সো এটা একটু তোমরা দেখে নিবা, আর যদি কারো সম্ভব হয় অবশ্যই বইটা কিনে পড়বা, ঠিক আছে? সো সবার জন্য শুভকামনা থাকলো। আর এইটা সহ তোমাদের এই অনশট ভিডিও আমার 2টা দেওয়া হয়ে গেছে। সো একটা ছিল তোমাদের স্থির তড়িতের উপরে, একটা আমার ভিডিও ছিল কিসের উপরে, স্থির তড়িতের উপর, ঠিক আছে? স্থির তড়িতের উপরে আমার একটা ভিডিও ছিল আগে, এটা ইউটিউবে পাবা। আর আজকে আমরা পড়লাম কোনটা, নাম্বার 2 তে আমরা পড়লাম গতি। সো এইরকম করতে করতে দেখবা যে একসময় পুরো অনশট ভিডিও দিয়ে ফেলছি আমি তোমাদেরকে। তো সবগুলো অবশ্যই দেখবা, যদি ভিডিও বা ক্লাস ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। তো তোমাদের জন্য শুভকামনা থাকলো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।